হাসি খুশির প্রথম ভাগে ছোটদের বর্ণমালা শেখাতে গিয়ে যোগীন্দ্রনাথ সরকার লিখছেন, জাঁতা ঘোরে হাতের জোরে। যোগীন্দ্রনাথ চলে গেছেন 88 বছর আগে, কিন্তু বাংলার রাজনীতির জাঁতাকলটা আজ অন্তত সেই গাজোয়ারি আর হিংসার ওপরই ঘুরে চলেছে। দুর্ভাগ্য আমাদের। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, চুরমার হলো বুলেট প্রুফ গাড়ির কাঁচ। হামলার আশঙ্কা করে আগেই রাজ্যপাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব আর ডিজিপিকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরও কোন অঙ্কে এই হামলা? দ্বিতীয় প্রশ্ন। উদয়ন গুহ পুলিশ সুপারের চক্রান্তেই হামলা, অভিযোগ বিরোধী দলনেতার। বাংলাকে অপমান করলে নিস্তার নেই, চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 9 মাস আগেই যদি এই হাল হয় তাহলে ভোটের সময় কি হবে? তৃতীয় প্রশ্ন। এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান, ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী রুখতে এসআইআর নিয়ে সজাগ থাকুন, রাজ্য বিজেপি নেতৃত্বকে বার্তা অমিত শাহের। কিন্তু শেষ পর্যন্ত এই ইস্যুতে ভোটের ফায়দা লুটবে কে? চতুর্থ প্রশ্ন। ভোটার লিস্টে গড় মিলে কঠোর পদক্ষেপ কমিশনে। 2 জন ডব্লিউবিসিএস অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশন চেয়ে মুখ্য সচিবকে চিঠি। এসআইআর হওয়ার আগে কতটা চাপ বাড়ল সরকারি অফিসারদের ওপর? পঞ্চম প্রশ্ন। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলেন তৃণমূল নেত্রী। লোকসভার চিফ হুইপ হলেন কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার শতাব্দী রায়। আজ অভিষেকের বৈঠকে গড়হাজির কল্যাণ। তবে কি ক্রমেই চওড়া হচ্ছে ফাটল? তবে শুরুতেই দেখাবো কোচবিহারে বিরোধী দলনেতার কনভয় হামলা, সরগরম বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারী সফর ঘিরে বুধবার এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। ভেঙে চুরমার বুলেট প্রুফ গাড়ির কাঁচ, পাথর বৃষ্টির অভিযোগ। কনভয়ে থাকা পুলিশের গাড়িও রেহাই পেল না। 3 বিজেপি বিধায়কের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, আর তখনই আক্রান্ত হলো তার কনভয়। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। কারো হাতে তৃণমূলের পতাকা, কারো হাতে কালো পতাকা। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন, সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। কি বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি, ভোটের অর্ডারে এসেছে। আমি যা করার করবো, আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উচ্চারিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। মঙ্গলবার শিলিগুড়ি থেকে সড়ক পথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। ঘোকসাডাঙ্গায় তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখায় তৃণমূল। এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থ এনআরসির প্রতিবাদে কোচবিহারে মোট 19টি জায়গায় সভা ছিল তৃণমূলের। কোচবিহার শহরে ঢোকার মুখে খাগড়াবাড়িতে সে সময় তৃণমূলের সভা চলছিল। সেখানেই বিক্ষোভকারীরা শুভেন্দু অধিকারীর কনভয়ে চড়াও হয়। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, 1,500 উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে, পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে।
শুভেন্দু অধিকারীর কনভয় হামলার প্রতিবাদে মানিকতলা, মৌলালী, ধর্মতলা, নাগেরবাজার, লেক টাউন, করুণাময়ী, হুগলি থেকে পূর্ব মেদিনীপুর, নদিয়া, দুর্গাপুর, উত্তর চব্বিশ পরগনা দিকে দিকে বিক্ষোভ দেখায় বিজেপি। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। দেখুন, কয়েকটা বড় পুজোর খুঁটি পুজো হয়েছে বটে, কিন্তু আক্ষরিক অর্থে বাংলায় এখনো পুজোর ঢাকে কাঠি পড়েনি। পুজো কিন্তু অনেকটা এগিয়ে এসে এবার সেপ্টেম্বরে। উল্টো দিকে ভোট যদি নির্ধারিত সময় হয় সেটা পরের বছরের এপ্রিলের আগে নয়, কিন্তু ভোট বলে কথা, তাই ভোটের ঢাকে কাঠি কিন্তু পড়ে গেছে। রীতিমতো চরম চরম শব্দে বাজতে শুরু করে দিয়েছে কোথাও কোথাও। আজ রাজ্যের বিরোধী দলনেতা, যিনি জেড ক্যাটাগরি সিকিউরিটি পান, কেন্দ্রীয় বাহিনীতে মোড়া বুলেট প্রুফ গাড়ির কনভয়, সঙ্গে একাধিক পুলিশের পাইলট কার, হেন সুরক্ষা বলয়ের মধ্যে আদালতের অনুমতিক্রমে ঘোষিত কর্মসূচিতে বিরোধী দলনেতার ওপর হামলা, খুনের চেষ্টার অভিযোগ। আমি এরপর দেখাবো যে সেটা অ্যান্টিসিপেটেড, তার কারণ এই চিঠির কথায় পরে আসবো, কিন্তু শুরুতে আমার প্রথম প্রশ্ন থাকবে যে ভোটে 9-10 মাস বাকি থাকতে যদি এই হাল হয়, ভোট আরও এগোলে কি হবে? বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়? না, দেখুন, আমি পরিষ্কার করে বলছি যে ভয় দেখিয়ে, হিংসা দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন জয় করা যায়। আপনি মনে থাকতে পারে 2011 সালে বিধানসভা নির্বাচনেও 62টা আসন যেগুলো সিপিএম জিতেছিল, তার মধ্যে কেশপুর থেকে শুরু করে গড়বেতা, গোঘাটের মতন আসন ছিল যেখানে পেশি শক্তির বলেই কিন্তু সিপিএম জিতেছিল। ফলে পেশি শক্তি দিয়ে কিন্তু জেতা যায়, আমি আপনাকে পরিষ্কার করে বলছি। বারুইপুরের পরে আবার বিরোধী দলের নেতা একইভাবে আক্রান্ত হলেন, একেবারে সরাসরি আক্রান্ত হলেন। আপনি আমায় বলুন, ভারতবর্ষের 35টা রাজ্য আছে, 28টা রাজ্য তো পূর্ণাঙ্গ রাজ্য আছে, একটা রাজ্যে বিরোধী দলের কোনো নেতা এইভাবে আক্রান্ত হয়? ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। আপনার মনে থাকতে পারে ভারতবর্ষে কোথাও সর্বভারতীয় দল হিসাবে বিজেপির সভাপতি জেপি নাড্ডা যেভাবে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের দ্বারা, ভারতবর্ষের আর কোনো জায়গাতে জেপি নাড্ডা আক্রান্ত হয়েছেন? কিন্তু পশ্চিমবাংলায় আক্রান্ত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আক্রান্ত হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় আক্রান্ত হয়েছেন। আপনি আমায় বলুন যে দিলীপ ঘোষ যখন বিজেপির সভাপতি ছিলেন রাজ্যের, 22 বার আক্রান্ত হয়েছিলেন, 22 বার। আপনার এবিপি আনন্দ দেখিয়েছে সেই সব ছবি। ভারতবর্ষের কোন বিরোধী দলের নেতাকে 22 বার আক্রমণ করেছে কোন শাসক দল? পশ্চিমবাংলাতে শাসক দল হিংসাকে আশ্রয় করে, সংগঠনকে আঁকড়ে ধরে রাখে, সংগঠনকে মজবুত রাখে। এবং দেখুন, বিরোধী দলনেতা কেন গিয়েছিলেন সেটাও কিন্তু মানে তিনি স্বতঃস্ফূর্তভাবে, সরকার তাকে অনুমতি দেয়নি, তিনি কোর্টের নির্দেশ নিয়ে তারপরে গিয়েছিলেন, অর্থাৎ কোর্টের থেকে আগাম পারমিশন নিয়ে গিয়েছিলেন। এবং কেন গিয়েছিলেন? ওই কোচবিহারের যে সমস্ত বিজেপির বিধায়করা আছে তারা আক্রান্ত হচ্ছেন, ফলে আক্রান্ত বিধায়কদের পাশে দাঁড়ানোর জন্য আজকে সভা ছিল, সেখানে বিরোধী দলের নেতা আক্রান্ত হলেন। আমি বলছি সুমনদা, এটা কিন্তু রাজনৈতিক ফল আউট, বুঝি আপনি যদি বলেন ইমপ্লিকেশন, এটা কিন্তু তৃণমূলের কংগ্রেসের জন্য পজিটিভ। আপনি বলতেই পারেন আপনি সব কী কথা বলছেন একজন অধ্যাপক হিসাবে। দেখুন, আমি কিন্তু দেখেছি পশ্চিমবাংলার রাজনীতি খুব কাছ থেকে। যদি আপনি হিংসা দিয়ে, আপনার যদি একটা বন্দুক থাকে না, আপনি 10,000 লোককে আটকে রাখতে পারেন। আপনার যদি বন্দুক থাকে 10,000 লোককে আটকে দিতে পারেন, আপনি হিংসা দিয়ে জয় করতে পারেন পশ্চিমবাংলায়। এবং এটা কিন্তু বারবার আমি দেখেছি। 34 বছর এমনিই শাসন করে না, অথবা 15 বছর এমনিই শাসন করে না, সেখানে পুলিশ প্রশাসনের এখানে আমি একটু কাউন্টার আর্গুমেন্ট দিয়ে আপনাকে আমি বাড়তি সময় দেব। সেটা হচ্ছে যে আপনি বললেন যে ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে বিরোধী দলনেতা এইভাবে আক্রান্ত হন না, সঠিক কথা। কিন্তু আমি বলছি যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে বিরোধী দলনেতা এই 2025-এ শুধু নয়, আপনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, আমি পরের পর দেখাবো কিভাবে আক্রান্ত হয়েছেন। কিন্তু আপনার কাউন্টার আর্গুমেন্টটা আমি অন্য জায়গায় দেব। আপনি বলছেন এতে তৃণমূলের লাভ হবে, আমি বলছি পরের পর আক্রান্ত হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেড়েছিল, অস্বীকার করতে পারবেন? মানে আমি অনেকটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শুরু করেন মানে 80 দশকের গোড়ার থেকে, তার 30টা বছর গেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়েছিলেন। ফলে এখানে হিংসার একেবারে চরম অবস্থা যখন হয়, তখনই রাজনৈতিক পরিবর্তন হয়। মানে আমি বলছি হিংসা দিয়ে কিন্তু পশ্চিমবাংলাতে ভোটে জেতা যায়, এটা ফ্যাক্ট। আমি সুমনদা একটা মাঝে মাঝে ভাবি যে সরকার পরিবর্তন হলেও কিছু ভাগ্যবান থাকে, তারা কিন্তু মানে বাম আমলেও হিংসা করেছেন, আজও হিংসা চালাচ্ছেন। উদয়ন গুহর কথা বলছেন, ধারাবাহিকভাবে মানে রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ ছিল, তৃণমূল নেতা তখন উনি, তাই ধারাবাহিকভাবে তিনি অভিযোগ করতেন যে উদয়ন গুহরা কীভাবে অত্যাচার করত। সেই রবি ঘোষ এখন পিছিয়ে বিজেপি তৃণমূলের রাজনীতিতে,
সেই সময় উদয়ন গুহর বিরুদ্ধে মানে হিংসার ছড়ানোর অভিযোগ ছিল, আজও তিনি দল পরিবর্তন করে তৃণমূলে গেছেন, হিংসা ছড়ানোর অভিযোগ আছে। এদের কপালটা কি বড়, আমি অবাক হয়ে যাই যে সবসময় এরা হিংসা দিয়ে এক একটা অঞ্চল ধরে রাখে। আমি নাকি আপনি এই সিদ্ধান্তে পৌঁছবেন যে যারা হিংসার রাজনীতি করে পশ্চিমবঙ্গের রাজনীতি তারা ইনডিসপেন্সেবল? একেবারে আমি রাজনৈতিক জাহাঙ্গীর থেকে শুরু করে যে শৌকত থেকে শুরু করে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধীরা সরব থাকেন, আপনি প্রত্যেকে দেখবেন বাহুবল একটা বড় বল, এবং বাহুবলের মাধ্যমে কিন্তু এরা নিয়ন্ত্রণ করে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দিনের শেষে আমি আপনাকে বলছি যে বাংলা বাঙালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত কথা বলেন না, শেষ পর্যন্ত হারে কিন্তু বাংলা বাঙালিরই। বেশ, আমি এইখান থেকে এর পাশাপাশি আজকের এই ঘটনায় একেবারে সরাসরি খুনের চক্রান্ত, এবং সেই খুনের চক্রান্ত শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন সেই খুনের চক্রান্ত করেছেন উদয়ন গুহ এবং এসপি মিলে ইত্যাদি ইত্যাদি। এমনকি তিনি পরের দিকে 3টে সন্ত্রাসবাদী গোষ্ঠীরও নাম করেছেন। কি বলেছেন তার পাল্টা তৃণমূল কি বলছে, পুলিশ কি বলছে বলবো, কিন্তু আলাদা করে ধরুন রাজনৈতিক দলগুলো হিংসা চাইছে, আমি তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য এটা ধরে নিলাম, কিন্তু সেই হিংসা রোধ করা, সেই হিংসা আটকে দেয়া, সেই হিংসা রুখে দেওয়ার কাজটা কার? পুলিশের। প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমি ঠিক সেই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে এই আক্রমণের বক্তব্য বিরোধী দলনেতার, তার পাল্টা বক্তব্য শাসক দলের, এবং অন্যান্য কি বক্তব্য পরের প্রতিবেদনে দেখাবো। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য আর রাজীব কুমার ছাড়ার কোনো সিন নেই। ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, ভাঙল কাঁচ, উঠল চোর স্লোগান। এরপরই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্যুতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল, গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। শুভেন্দু অধিকারীর সফরের আগেই হুঁশিয়ারির সুর শোনা যায় উদয়ন গুহর গলায়। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে। এরপর শুভেন্দু অধিকারী সফর ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গটম গেম। এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। নটোরিয়াস ক্রিমিনাল আমরা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই। এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য বারবার কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। দেখুন, একটা অংশে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আগুন আর ঘি পাশাপাশি রাখা। কেন বলছি? এমনিতে ছোট্ট একটা কর্মসূচি, তাও একেবারে কোর্টের বেঁধে দেয়া, দুটো জায়গায় কেন বিরোধী দলনেতার রুটে শাসক দলের বিক্ষোভ কর্মসূচি থাকবে? উপরন্তু বিরোধী দলনেতা গতকালই রাজ্যপালকে, মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে এবং ডিজিপিকে চিঠি দিয়ে তার কর্মসূচি এবং আদালতের অর্ডারের কথা জানিয়েছিলেন। তার থেকেও বড় কথা, সেই চিঠিতে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তার আজকের কর্মসূচিতে শাসক দল আশ্রিত সমাজবিরোধী এবং হুলিগানদের হামলার আশঙ্কা করছেন, তার ওপর টার্গেটেড অ্যাটাক হতে পারে বলে অফিসিয়ালি চিঠি লিখছেন। এই ভাষায় তার আইনজীবী লিখছেন,
It is stated that my client anticipates a targeted attack on his visit to the office of SP Coach Bihar on the 5th of August 2025 at the behest of the antisocial and hooligans backed by the ruling dispensation of the state. এর পরও এই চিঠির পরও এই হামলা কি করে হতে দিল পুলিশ? ডক্টর নজরুল ইসলাম কি বলেন? আপনি আমাকে প্রশ্ন করছেন যে এই ঝামেলা সামাল দেওয়ার দায়িত্ব পুলিশের। একদম। পুলিশ কার অধীনে কাজ করে? পুলিশের, রাজ্য পুলিশের কথা যদি ধরেন, সর্বোচ্চ পুলিশ অফিসার কে? ডিজি। কোন লোককে ডিজি করা হয়েছে? যিনি অপরাধের তদন্ত করতে গিয়ে সিটের প্রধান হিসাবে মমতা ব্যানার্জি এবং শাসক দলের নেতাদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো লোপাট করেছিলেন বলে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তার বাড়ির কাছে এসেছিল সেটা জিজ্ঞাসাবাদ করতে না গ্রেপ্তার করতে আমি জানি না, তখন কি আমি বলছি এটা কি ব্যক্তি ডিজির ব্যাপার? একজন বিরোধী দলনেতা, আপনি শুধু চেয়ারগুলো ভাবুন, বিরোধী দলনেতা রাজ্যপাল থেকে শুরু করে মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব থেকে ডিজিপিকে তারা চিঠি নিয়ে নিজের আশঙ্কার কথা বলছেন। তারপরও তার রুটে 19টা জায়গায় আজকে তৃণমূলের বিক্ষোভ হয়েছে, 17টা জায়গা নিয়ে কারুর কিছু, বিরোধীদেরও কিছু বলার নেই, হতেই পারে, কিন্তু তার মধ্যে 19টার মধ্যে 2টো জায়গা বিরোধী দলনেতার রুটে থাকবে কেন? আমি আর একটা, হ্যাঁ বলুন, ভাইরাল অডিও আপনি নিশ্চয় ভুলে যাননি। আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কুচবিহারি জেলারই একজন নেতার সঙ্গে কথা বলছেন যে এফআইআরটা কোনো লয়ারের সঙ্গে কথা বলে এমনভাবে করতে হবে যাতে এসপিকে ফাঁসানো যায়। দেখুন, উনি এটা বলছেন না যে এসপি অপরাধ করেছে অতএব এসপির অপরাধপ্রাপ্ত জায়গা পায়, এসপিকে ফাঁসানো যায়। ফাঁসানো কাকে বলে? তার মানে তিনি অপরাধ করেননি কিন্তু তাকে ফাঁসাতে হবে, তারপরে সে এসপি আর কিন্তু চাকরিতে নাই। কিন্তু যিনি এই কথাটা বলছেন তার বিরুদ্ধে কি তদন্ত হওয়া দরকার ছিল না? যদি তিনি এই কথাটা বলে থাকে তার কি শাস্তি হওয়ার কথা ছিল না? হয়েছে কি? যদি না হয় সেখানে পুলিশ অফিসার নিরপেক্ষভাবে কাজ কি করে করতে পারে? ধরুন আজকে মুখ্যমন্ত্রীও গিয়েছেন ভ্রমণে, এমন তো নয় যে রাজ্যে শাসক দলের লোক ছাড়া অন্য দলের সমর্থক কেউ নাই। তার রাস্তায় কজন কালো পতাকা নিয়ে, কজন লাঠি নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং কজন তার গাড়ি ভাঙচুর করেছে, তারকে হত্যা করার চেষ্টা করেছে, কারণ পুলিশের লোকেরা ব্যবস্থা নিয়েছে। আর বিরোধী দলনেতাকে তো পারমিশনই দেওয়া হচ্ছিল না, উনি কোর্টের পারমিশন নিয়ে গিয়েছেন, কোর্ট নিরাপত্তা দিতে বলেছে, কিন্তু নিরাপত্তা দেবে পুলিশই। তো সেই পুলিশ এর যিনি মন্ত্রী তিনি যদি চান তাকে নিরাপত্তা দেওয়া হবে না, তিনি যদি চান যে তাকে হেনস্থা করা হবে, তাকে আহত করা হবে, আপনি তো এক্ষুনি দেখালেন উদয়ন গুহ কি বলছে, বিক্ষোভ দেখানো হবে, এরকম করা হবে উনি বলছেন। তো কোনো পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেপ্তার করবে? আমি শুভেন্দু অধিকারী কী বলেছে বলছি না, কিন্তু আপনারা যেটা দেখালেন তার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাজা হওয়া উচিত। তো আমি বলছি যে আমাদের রাজ্যের পুলিশ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন বা কলকাতা পুলিশ বলুন, যেহেতু পুলিশ মন্ত্রী সৎ নন, অসৎ, সেই জন্য তিনি ডিজি করেন অসৎ লোককে, সিপি করেন অসৎ লোককে, এসপি করেন অসৎ লোককে, ওসি করেন অসৎ লোককে, এবং তারা নিজেদের পদ বজায় রাখার জন্যে, ভালো পোস্টিংয়ের জন্যে অসৎ কাজ করেন। সৎ কাজ করলে তারা পদে থাকবেন না। অতএব সেই পুলিশের কাছ থেকে আপনি নিরপেক্ষ ব্যবহার আশা করতে পারেন না।
ধন্যবাদ নজরুলদা। এরপরে অবশ্যই আমার সমিতদার কাছে যেতে হবে, কিন্তু তার আগে আমি দুটো জিনিস বলবো। এক হচ্ছে যে অডিও টেপটার কথা বললেন নজরুলদা, সেটা আমার স্মরণে পড়ছে না, পড়লে রিপিট টেলিকাস্টে খুঁজে দেখব। আর দ্বিতীয় হচ্ছে আমি বলছি ব্যক্তির থেকে যদি আরও বড় ছবিটাকে করি, যে ধরুন এই কনভয় হামলা, কালো পতাকা, কনভয়কে আক্রমণ করা, বিরোধী দলনেতা বা যে কোনো রাজনীতিবিদকে আক্রমণ করা, আমি বলছি এতে পুলিশের অংশ তো অবশ্যই আছে, কিন্তু আরও বড় করে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আমি আরও বিস্তারিতভাবে কেন বারবার আমি রাজনৈতিক সংস্কৃতিতে জোর দিচ্ছি, কিভাবে বছরের পর বছর ধরে এই খারাপ রাজনৈতিক সংস্কৃতি জাঁকিয়ে বসেছে আমাদের এই রাজ্যে, তাতে আসবো। কিন্তু তার আগে পুলিশের ভূমিকা আবার বলছি, যে যেহেতু ঘোষিত কর্মসূচি এবং নির্দিষ্ট করে দিয়েছে আদালত রুট, শুধু তাই নয়, কজন এসপির সঙ্গে দেখা করতে পারবেন, যে শুভেন্দু অধিকারী ছাড়া আর মাত্র 4 জন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে মাত্র 5 জন দেখা করতে পারবেন, এটাও আদালতের নির্দিষ্ট করা। সেই ঘোষিত কর্মসূচিতে কেন ঝঞ্ঝাট হবে? আর এই সংস্কৃতি যদি জাঁকিয়ে বসে এখনই, তার মানে সেটা ওই প্রবাদটা আছে না, যে নগর পুরিলে দেবালয় কি এড়ায়, তো সেই রকম দেবালয় কি এড়াতে পারে যদি এখন থেকে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেয়া হয়, অথবা আগুন লাগার পর ইচ্ছাকৃতভাবে নীরব থাকা যায় যে আগুনটা নেভানোর প্রয়োজন নেই, যাক জ্বলুক না। এর পরিণাম কি আমি তাতে আসবো, কিন্তু পুলিশের ভূমিকা স্পেসিফিক্যালি আমার পরের প্রতিবেদনে দেখাবো। কোচবিহারে ধুন্ধুমার, শুভেন্দু অধিকারীর কনভয়ের কাজ ভাঙল, প্রাণনাশের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে, আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু। হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান শুভেন্দু অধিকারী। আর এদিনই জেলা জুড়ে তৃণমূলের 19টি কর্মসূচি ছিল। বাগডোগরায় পৌঁছে মঙ্গলবার সড়ক পথে আলিপুরদুয়ারের ফালাকাটা হয়ে কোচবিহার জেলায় ঢোকেন শুভেন্দু অধিকারী। এরপর প্রথমে ঘোকসাডাঙ্গায়, আর তারপর খাগড়াবাড়িতে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। দেখানো হয় কালো পতাকা, ভাঙা হয় গাড়ির কাজ, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। তখন কোথায় ছিলেন? যখন পাথর মারছিল কোথায় ছিলেন? তখন কি আদর করছিলেন নাকি? হ্যাঁ, মোল্লাদের সঙ্গে আদর করছিলেন। এই প্রেক্ষাপটে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বিশেষ নিরাপত্তা পান, ভোট আসছে তাই পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, তার উপর এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। তাহলে এত কিছুর পরও শুভেন্দু অধিকারীর রুটে কি করে বিক্ষোভ দেখানোর সুযোগ পেলেন তৃণমূল কর্মীরা? আজকে বিরোধী পক্ষ যেখানে গেছে সেটা অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট। আমাদের লজ্জা লাগে, ইট ইজ শেমফুল, ডিসগ্রেসফুল, পেইনফুল ইন দ্য পার্ট অফ বেঙ্গল পিপল, যে আজকে বিরোধী যে আজকে দলনেতা রয়েছে তাকে আজকে যেতে হলে 144 ডিক্লেয়ার হচ্ছে নানা রকম। কিন্তু হাইকোর্ট যেখানে অর্ডার দিয়েছে টু গিভ অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন, যেখানে পাইলট ভ্যান আজকে অ্যাটাক করে দিচ্ছে, সেখানে আজকে রাজ্য পুলিশের প্রশাসন কি করছিল? পুলিশ সূত্রে দাবি শুভেন্দু অধিকারীর রুটে কোনো কর্মসূচির অনুমতি কাউকে দেওয়া হয়নি। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ তাদের জমায়েত হতে দিল কেন? একটা লাইন অফ রুটে যখন একজন আসবেন বিরোধী দলনেতা, সেখানে করলে একটা গন্ডগোল হবে, কাদের কাছে খবর ছিল না? এই ফাজলামি হচ্ছে এগুলো। আর এদের বলে লাভ কি? এরা তো এটা নতুন কিছু না, এর আগেও কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় জেপি নাড্ডা যখন এসেছিলেন সম্ভবত মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনায়, তখন গাড়ি ভাঙচুর করেছে, যারা দর্শক এগুলো তাদের গাড়ি ভাঙচুর, এটা ওদের নতুন গিয়ে কাকে মানে? এবার এসপি জবাব দেবে কেন ফ্লপ করলো। কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশ প্রশাসনের কাছে তারা অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ হ্যাঁ বা না কোনোটাই বলেনি। আমরা তো প্রেয়ার অ্যাপ্লিকেশন করেছি, আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে আমরা হাইকোর্টে যেমন করে বিরোধী দলনেতা পারমিশন এনেছে সেইভাবে পারমিশন নিয়ে আসতাম, কোনো অসুবিধা ছিল না। রিজেক্ট হয়নি, অ্যাপ্রুভাল হয়নি। হ্যাঁ, আমাদের কোনো যদি সেরকম ইসে থাকতো, রিজেকশন থাকতো, আমরা হাইকোর্ট থেকে পারমিশন চাইতাম। আমাদের বিশ্বাস মাননীয় আদালত যেমন শুভেন্দু অধিকারীকে অনুমতি দিয়েছে বাংলা বিদ্বেষীদের হয়ে ঘোরার, আমাদের নিশ্চয়ই পারমিশন আমরা পেয়ে যেতাম। ওদের পুলিশ পারমিশন লাগে নাকি? ওদের সব লিখে দিলেই হয়ে যায়, ওদের পারমিশন লাগে? ওদের পারমিশনের ব্যাপার নাই, ওদের পারমিশন চালাই চলে।
গোটা ঘটনাক্রম প্রসঙ্গে বারবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। শুভেন্দু ভট্টাচার্য, ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, আদালতের অনুমতি নিয়ে একটা কর্মসূচি, আদালত যে কর্মসূচি শুধু অনুমতিই দেয়নি, কত লোক সর্বোচ্চ বিরোধী দলনেতার সঙ্গে যেতে পারেন সেই সংখ্যাটা অবধি বেঁধে দিয়েছিল যে শুভেন্দু অধিকারী সহ শুধু 5 জন এসপির সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। সেই ঘোষিত কর্মসূচির মধ্যে শাসক দলের বিক্ষোভ 2 জায়গায় কি করে হতে পারে? বিরোধী দলনেতা নির্দিষ্ট রুটে কিভাবে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি দুটো জায়গায় হতে পারে? এই প্রবণতা যদি চলতে থাকে, ভাবুন সব দল এই ফর্মুলায় নেমে পড়ে যে কোনো কর্মসূচি হলেই আমরা পাল্টা কালো পতাকা দেখাবো, অথবা বিক্ষোভ করব, অথবা ঢিল ছুঁড়বো, অথবা ইট ছুঁড়বো, অথবা লাঠি দিয়ে কাঁচ ভাঙবো, অথবা আক্রমণ করব, তাহলে শাসক বিরোধীর বিষয়টা নয়, রাজ্য জুড়ে একটা চূড়ান্ত অরাজকতা শুরু হবে। এবং যেহেতু সরকারি ক্ষমতায়, সমিতদা আপনারা প্রশাসনকে সেই অরাজকতার দায় নিতে হবে, মানবেন? সুমনবাবু, আমি ব্যাপারটা একটু অন্যভাবে ব্যাখ্যা করবো আপনার। নিশ্চয়ই। সেটা হচ্ছে এই যে উত্তর বাংলার যেখানে একদম ওপরে বাঁদিকে কুচবিহার, এই কুচবিহার বিজেপির শক্ত ঘাঁটি ছিল। 2019-এর লোকসভা নির্বাচন জিতেছে, 2021-এ ওখানে 9টা আসন আছে বিধানসভায়, অধিকাংশই বিজেপি জিতেছে। যদি উত্তর বাংলা দেখেন, মালদা থেকে শুরু করে কুচবিহার, এখান থেকে 2019 সালে 8টা সাংসদ, তার মধ্যে 7টা বিজেপি জিতেছিল। একমাত্র মালদায় ওই ঈশা খানের বাবা ও জিতেছিল, 19 সালের কথা বলছি। 21 সাল বিধানসভায় অধিকাংশ আসনে কিন্তু বিজেপি এগিয়ে, 54টা আসন আছে বিধানসভায়, গোটা এই মালদা থেকে শুরু করে একেবারে কুচবিহার পর্যন্ত। বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে 24 সালে এসে লোকসভার নির্বাচন যখন হলো, বিজেপি কুচবিহার আসনটা হারলো। নিশীথ প্রামাণিককে আপনারা হারালেন। আমরা কেন, মানে তৃণমূল, হ্যাঁ, আপনি তো তৃণমূলই জানি আমি, সেটাই হলো। বিজেপির ক্ষয়টা শুরু হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে, কুচবিহারে অধিকাংশ রাজবংশীবাসী, যে হারে এনআরসি শুরু হয়েছে, আজকেও সেখানে নোটিশ পৌঁছেছে। উত্তর বাংলার মানুষ, বিশেষত কুচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ির মানুষ, তারা আতঙ্কিত। এটা জনরোষ নয় তো? তারা আতঙ্কিত হয়ে কালো ফ্ল্যাগ আর তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে চলে এলো। আসছি, তৃণমূলের তো আগে থেকেই ঘোষিত 19টা জায়গায় সভা ছিল, তো তা সেখানেও কাছাকাছি ছিল। এবং তার মানে এই নয়, শুনুন দাদা, এটাই তো প্রশ্ন আমার। আমি আপনাকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি। গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা আপনারা দেখিয়েছেন এবিপিতে। আরামবাগে, হুগলিতে একটি মানুষ লুঙ্গি পরে রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলেছে। কি দেখলাম, শুভেন্দু অধিকারী একেবারে গুন্ডার বেশে গাড়ি থেকে নামলেন, তাড়া করলেন জয় শ্রীরাম, তার বাহিনী নেমে পড়লো, গাড়ির দরজা খুলে গেল, পেছন থেকে বাঁশ রড সব বেরিয়ে পড়লো, মানুষটা মারাত্মকভাবে আক্রান্ত হলো। আমরা দেখেছি। তুমি যখন বলার তুমি বলবে। তাহলে কি এর পরবর্তী অ্যাটাকটা হবে যে জয় বাংলা বললে যদি আক্রান্ত হতে হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি? তিনি তো এসে কলকাতায় জয় বাংলা বলে গেছেন, তাহলে শুভেন্দুবাবু দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ুন, তারা করুন যে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আপনার প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ছেড়ে দিয়েছেন, জয় মা কালী বলছেন। একদম খুব ভালো আর্গুমেন্ট। কিন্তু আমি বলছি সমিতদা, আপনি কি ঘটনাটা হচ্ছে জনরোষ, তার কারণ হচ্ছে ইতিহাসে একাধিক কলঙ্কজনক অধ্যায়কে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে চালানো হয়। কিন্তু আমার মনে হয় সমিতদা, আপনার কি ওই ছবিটা ভুলে গেলেন যে ব্যারাকপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছে, কেউ একজন জয় শ্রীরাম বললেন, তিনি কনভয় থামিয়ে প্রচন্ড আগ্রাসী ভূমিকায় নেমে পড়লেন। একেবারেই ঠিক, আপনি একদম ঠিক কথা বলছেন। এবং যার জন্য পরবর্তীকালে সুমন বাবু একটু আগেই বলে গেছি, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনটাই নিতে হয়েছে, জয় শ্রীরাম বিসর্জিত, এবং তিনি নিয়ে এসছেন জয় মা কালী। তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আপনি কি এটা বলেন না? মানে শ্রীরামেরও নয়, কালীরও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। না, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন দেশের প্রধানমন্ত্রীকে জয় শ্রীরামকে সরিয়ে রেখে জয় মা কালী তুলে নিতে।
আমি স্লোগানের সারবত্তায় যাচ্ছি না সমিতদা, কিন্তু আমি বলছি আমি আপনার সঙ্গে এক জায়গায় একমত যে শুভেন্দু অধিকারীর গাড়ি থেকে নামা এবং একজন ব্যক্তি মানুষের দিকে তিনি জয় বাংলা বলেছেন, অন্যায়ের কি আছে? সেই দিকে ছুটে যাওয়ার ছবি আমার ভালো লাগেনি, আমাদের কারুর ভালো লাগেনি, কিন্তু ইস্যুটা তো তা নয়। ইস্যুটা হচ্ছে তার কনভয় অ্যাটাক হলো। আমি বলছি যে আপনি যে স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব দিচ্ছেন সেটার না অভিমুখটা খুব গোলমেলে। আজকে দেখছেন আপনার বিরোধীদের দিকে আছে, কোনোদিন যদি আপনাদের দিকে ঘুরে যায় সেটা কিন্তু মারাত্মক দুর্ঘটনা হতে পারে। এবং তার থেকে বড় কথা, তখন বিরোধী একই কথা বলবে বা তৎকালীন শাসক একই কথা বলবে এবং গোটা রাজ্য জুড়ে একটা হিংসার আবহ এবং অরাজকতা সৃষ্টি করবে। সমিতদা, আমার ভয়টা সেইখানে, শাসক নিয়ে নয়, বিরোধী নিয়ে নয়। আমি ঠিক এই কথা আমি শুধু বলে দিই আপনার এই প্রশ্নের উত্তরে, নিশ্চয়ই উত্তর বাংলার মাটি বিজেপির পায়ের তলা থেকে সরছে, এটা আজকের ঘটনাও তার প্রমাণ। তাহলে তো আরো নিশ্চিন্তে শুভেন্দু অধিকারী নেমে এসেছে। আমার এটা রাজনৈতিকভাবে আপনার সঙ্গে আমি কোনো আর্গুমেন্টই করব না, রক্ষার জন্য তারা আজ রাস্তায়। আমি সমিতদার এই পয়েন্টটাই নেব যে আচ্ছা একদম আমি তর্কের খাতিরে একেবারে সমিতদা যা বলছেন আমি সঠিক ধরছি যে সমিতদা বলছেন যে বিজেপির কামড়, বিজেপির মাটি উত্তরবঙ্গে আলগা হয়ে যাচ্ছে এবং যেহেতু 2024-এ নিশীথ প্রামাণিক হেরে গেছেন, সেই সিট তৃণমূল প্রার্থী জিতেছেন, তৃণমূল আরও শক্তিশালী হচ্ছেন। আমার তো আর্গুমেন্টটা আরও স্ট্রং হলো যে তৃণমূলকে তাহলে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো। এবং তাই যদি হয় যে বিজেপি একেবারে দুর্বল হয়ে গেছে কোচবিহারে, তাহলে একজন বিরোধী দলনেতা 4 জন লোককে সঙ্গে নিয়ে এসপির অফিসে যাবেন, তার কনভয়ের দিকে কেন একটা পতাকা, একটা ঢিল, একটা লাঠি বা উঠবে? তারা তো জয়ী, তারা তো বিরোধীকে সেইটুকু জায়গা দেবে যে 5 জন যাবেন। এইটা মারাত্মক। আমি আবার বলছি সমিতদা, মানুষের রাস্তায় নামা একজন তৃণমূল নেতা, তৎকালীন মন্ত্রী একবার বলেছিলেন মোটা লাঠি নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়বে। আমি বলছি তার প্রবণতা রাজ্যের ইতিহাসে এবং তার ব্যক্তিগত কেরিয়ারেও খুব মঙ্গলজনক হয়নি। আমি চাইবো যে সেই রকম ঘটনা কারুর সঙ্গে না হয়। কিন্তু এইখানে আমি জেপি নাড্ডার ঘটনাটা বারবার উঠে এলো। আমি একবার আমার পরবর্তী বক্তা শঙ্কুকে পোডিয়ামে যেতে বলবো এবং শঙ্কুকে মনে করিয়ে দেব যে দেখুন, এই রকম একটা ঘটনা যদি ঘটে, খুব স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপি প্রচুর চেঁচামেচি করবে, স্টুডিওতে বাইরে, আগামী কয়েকটা কর্মসূচিতে, এমনকি রাষ্ট্রপতি শাসনের দাবিও কিন্তু উঠে যায় যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাজ্যে। কিন্তু তারপর কোথায় কোন সেটিং হয় জানা নেই, গোটা ঘটনা ধামাচাপা পড়ে যায়। কেন এত বড় কথা বললাম? 2020 সালের 10ই ডিসেম্বর যখন যে সে লোক নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, আজও তিনি সর্বভারতীয় সভাপতি, জেপি নাড্ডার কনভয় হামলা হলো, তখন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বলেছিলেন। আমার সহকর্মী তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি চান কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক? সেই দিন তিনি বলেছিলেন অবশ্যই চাই, হস্তক্ষেপ চাই, এই জন্য পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপন ইত্যাদি যাতে সুরক্ষিত থাকে ইত্যাদি। তারপরে কি হলো আমি দ্রুত একবার কি বলেছিলেন দেখাবো, তারপর কি হলো আজকে তার প্রমাণ দেখা যাচ্ছে কি হলো। কিন্তু তার আগে দিলীপ ঘোষ কি বলেছিলেন ওই দিন। আপনি কি চান কেন্দ্রীয় হস্তক্ষেপ হোক? এরপরে আমরা অবশ্যই চাই হস্তক্ষেপ, এই জন্য চাই যে পশ্চিমবাংলার মানুষ তার জীবনযাপন, এখানকার রাজনৈতিক নেতাদের জীবন সুরক্ষিত যাতে হয়, তারা যাতে গণতান্ত্রিক আন্দোলন বা রাজনীতি করতে পারে। এই জন্য এটা দেখালাম যে কেন্দ্রীয় হস্তক্ষেপ দূরে থাক, জেপি নাড্ডার ঘটনার নিরাপত্তার দায়িত্বে থাকা তিনজন আইপিএস অফিসারকে এই রাজ্য থেকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আবার বলছি, কোথায় কি সেটিং হয়েছিল আমরা জানি না। নবান্ন যেই একটা পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দিল যে কোনোভাবে রাজ্যের ওই 3 জন আইপিএস অফিসারকে ছাড়া যাবে না, ব্যাস ওখানেই গোটা ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তো কি করে আজকে শঙ্কুরা আশা করছে যে ভোট যত এগোবে এই ধরনের আজকের যে কনভয় অ্যাটাকের ঘটনা, এই মারাত্মক ঘটনাগুলো আরও বাড়বে না? এ তো উদাহরণ সেট হয়ে গেছে এবং মারাত্মক উদাহরণ যে এই ধরনের ঘটনা হলে তার কোনো রকম মানে অন্যায়টা অন্যায় থাকে, কোনো ন্যায় বিধান হয় না। শঙ্কু মানবে কিনা জানি না। সুমনদা, লড়াইটা শুভেন্দু অধিকারী কিভাবে লড়বেন বা কিভাবে লড়েছেন সেটা আরেকবার তৃণমূলকে মনে করিয়ে দেব। ওদের নেতা শাহজাহান একবার কি হুম্বি তুম্বি করেছিলেন, এখন কোথায় আছেন জানেন নিশ্চয়ই। আজকে শুভেন্দু অধিকারীর হয়ে এখানে ওপেনলি আপনার চ্যানেলে বলে যাচ্ছে আর্কাইভে রেখে দেবেন, সময়ের অপেক্ষা, উদয়ন গুহ জেলে থাকবেন, জেলে থাকবেন, জেলে থাকবেন, এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। কিভাবে থাকবেন একটু প্রমাণ করাচ্ছি। আপনি শুনুন সুমনদা, আপনাকে আমি একটা হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি এবং জনগণকেও দেখাচ্ছি। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ,
গতকাল রাত্রে আমি পাঠিয়েছিলাম কুচবিহারের এসপিকে। কি পাঠিয়েছিলাম অনারেবল কলকাতা হাইকোর্টের অর্ডারের কপি, এবং ব্লুটিক হয়েছে, উনি দেখেছেন। ওনাকে পাঠিয়েছিলাম শুভেন্দু অধিকারীর অফিসিয়াল রুটের পুরো ডকুমেন্টেশন, কোন রুট দিয়ে শুভেন্দুবাবু যাবেন, কোন পথ দিয়ে আসবেন, কিভাবে থাকবেন, এবং আপনি জানেন উনি জেড ক্যাটাগরি পান। এই ফর্মাল কমিউনিকেশন হচ্ছে সিআরপিএফ দিল্লি থেকেও রাজ্যকে পাঠায়, রাজ্যের পুলিশ অথরিটি সবাইকে পাঠায়। সেটা পাওয়ার পর ওনার সাথে আমার ফোনে 2 দফায় কথা হয়েছে। আমরা স্পেসিফিক্যালি 2টো জায়গা নিয়ে ওনাকে ইনপুট দিয়েছি। কখন কথা হয়েছে? কাল রাতে না আজকে? রাতে। আচ্ছা। এবং ব্লুটিক হয়েছে, এবং ওনার এই যে ওনার সাথে ফর্মালি ওনাকে জানিয়ে ওনাকে স্পেসিফিক 2টো জায়গার নাম বলেছি, একটা খাগড়াবাড়ি আর একটা ঘোষাডাঙ্গা। বলেছে এই 2টো জায়গায় জমায়েত হচ্ছে, ওনার উপর টার্গেট হবে। তখন উনি আবার বললেন যে কি করে এসব আপনারা জানছেন? আমি বললাম সে কি, আপনি এসপি, আপনি জানেন না যে শুভেন্দুবাবু ওখানে যাবেন বলে কুচবিহারের সমস্ত নেতা ইনক্লুডিং হচ্ছে উদয়ন গুহ, তিনি কলকাতায় জেনারেল সেক্রেটারির পার্টি অফিসে গোপন বৈঠক করতে এসেছিলেন। সেই বৈঠকে সব কি ওদের লোক আছেন নাকি? 2-4টে এদিক ওদিকের লোক আছে। আমরা জেনেছি কালকে রাত্রে, আজকে কি হবে? আমি ওপেন বলছি, মিটিং হয়েছিল কিনা জিজ্ঞেস করুন, তারা রাত্রে করে ট্রেনে ফিরেছেন কিনা জিজ্ঞেস করুন, সেখান থেকে সরাসরি এসপির কাছে কমিউনিকেশন গেছে কিনা জিজ্ঞেস করুন। আমি তৃণমূলের কাছে 2টো প্রশ্ন রাখতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থায় রাখতে চাই। ভাই, কোন উদয়ন গুহের জন্য লাফালাফি করছো? যার এগেনস্টে 302 এর কেস সিপিএম এর সময়। আমি জানতে চাই, সিপিএম এর সময় পঞ্চ শহীদের কেসে ওনার বিরুদ্ধে মার্ডারের মামলা হলো, উনি মানুষকে খুন করলেন, ওনার বিরুদ্ধে সিল কমিশন হলো, সেই কমিশনের রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশিত হলো না, এবং তৃণমূল ক্ষমতায় এসেও প্রকাশ করেনি। আমি জানতে চাই তৃণমূলের কাছে ওনারা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ট্রিট করবেন নাকি শহীদ বানাবেন? আপনি শুনে নিন, জেনে নিন, প্রথম শহীদ রতন বর্মন, সেই মার্ডার কেসের প্রিন্সিপাল অন্যতম আসামি ছিলেন উদয়ন গুহ। ভুল বললে উদয়ন বাবু আমার বিরুদ্ধে যা খুশি ব্যবস্থা নেবেন। সত্যি কিনা বলুন, আপনার সাথে পার্থ চট্টোপাধ্যায় দেখা করতে গেলেন, মার্ডারের কেস থেকে ওনার নাম হাওয়া হয়ে গেল, পরের দিন উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেলেন। উত্তরবঙ্গের সমস্ত নেতা, গৌতম দেব বাদ, রবিবাবু বাদ, উদয়ন গুহ হলেন মাথা। কেস থেকে তার নাম বাদ হয়ে গেল, মানসবাবুর মতো তিনি মন্ত্রী হয়ে গেলেন মার্ডার কেসে। জবাব সমীরদা দেবেন, কিন্তু আমি বলছি শঙ্কু, এটা কি ব্যক্তি উদয়ন গুহর বিষয়? তার কারণ বারুইপুরেও বিরোধী দল নেতার কনভয় অ্যাটাক হয়েছিল, 22 বার দিলীপ ঘোষের কনভয় অ্যাটাক হয়েছিল। সবে কলির সন্ধে, এবার উত্তরের জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি, আপনি চাইলে দিয়ে দেবো, চ্যানেলে দেখাবেন প্রত্যেকটা বুথ ধরে ধরে কিভাবে ভোট বাড়িয়েছে, কাদের নিয়ে এসছে, কোথাকার ভোটার 50%-এর উপর ইনক্রিজ করেছে গোটা কোচবিহারে। সেগুলো যাতে বাদ না যায় সেই জন্য তো এই সমস্ত আন্দোলন, জনরোষ। লিঞ্চিং এর নাম করে শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্ত হয়েছিল, এর তদন্ত হবে সেন্ট্রাল এজেন্সির কাছে। আপনাকে না, কিন্তু আমি বলছি এই তালিকা তোমরা নির্বাচন কমিশনে নির্বাচনের সময় বা নির্বাচনের পর জমা দাওনি কেন? কটা বুথে তোমরা রিপোর্ট চেয়েছিলে? ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনের আগে 26 লক্ষ হচ্ছে জালি ভোটারের ডিটেল ইনক্লুডিং ডকুমেন্ট মাথায় করে নিয়ে গিয়ে বিরোধী দলনেতা জমা দিয়ে এসেছিলেন। ইলেকশন কমিশনের যিনি দায়িত্বে ছিলেন তিনি এখন রিটায়ার করেছেন, তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। কেন তিনি নাম কাটেননি? তিনি এখন তোমার কথা সত্যি ধরলে জাতীয় নির্বাচন কমিশনকে অপদার্থ বলতে হয়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এক মিনিট, জাতীয় নির্বাচন কমিশন কি করেছিল শুনুন। বলেছিল এই নাম কাটবার, সার্ভে করে নাম কাটুন। এই রাজ্য সরকার, এই যেমন এখন যারা সব সাসপেন্ড হচ্ছে, সেই সমস্ত মেটেরিয়ালকে দিয়ে বলেছিল টাকা নেই, এই সমস্ত সার্ভে করতে টাইম লাগবে, ইচ্ছে করে ডিলে করে দিয়েছে যাতে নির্বাচনের টাইম চলে আসে। আর ওরা কনভিন্স হয়ে গেল। আমি একটু সমীরদার কাছে যাব, এক সেকেন্ড, আমি সমীরদার উত্তরটা নেব। একটা কথাই জিজ্ঞেস করবো, এত কথা উনি বললেন শুভেন্দু অধিকারীর পক্ষে, তো শুভেন্দু অধিকারী টাকা নিয়ে আপনাদের দলে যোগ দিলেন, গল্পটা ভুলে গেলেন? শুভেন্দু অধিকারী সততার মূর্ত প্রতীক হয়ে ঘটছেন, তার তাহলে আগে এই উত্তরটা দিতে দাও। যে দ্বিতীয় কথা হচ্ছে
তাহলে বিরোধী দলনেতা আইনত গাড়ি করে গুন্ডা ভর্তি করে রাখবেন এবং বাস লাঠি এই যে হুগলিতে ওই লোকটাকে উত্তর দিন ওটা ভুলে যাবো ভাই তুমি আমি বলছি আমি শঙ্কুকে কি করে বিশ্বাস করব? আমি নিশীথ প্রামাণিককে বিশ্বাস করবো, প্রার্থী ছিল। নিশীথ প্রামাণিক ভোটের দিন আপনি আর আমি দুজনেই ছিলাম। নিশীথ প্রামাণিককে আমরা বলছি যে এই জায়গা থেকে ভোটাররা আসতে পারেনি, আপনি কিচ্ছু জানেন না। উনি বললেন দূর মশাই আপনি থামুন, দারুণ ভোট হয়েছে, দারুণ ভোট এই অনুষ্ঠানে লাইভে ভোট দিয়ে শঙ্কু বলছে না আরে শঙ্কুকে বিশ্বাস করে মিলবে না। তার মানে কি সত্যিটা মিথ্যা হয়ে যায়? কমিশনকে 100 তার মানে আপনারা যেটা বলছেন সেটা কি সত্যিটা মিথ্যা হয়ে যায়? মানে লোকে বড় বড় বুঝছে আপনারা চুরি না কি মারবেন নাকি? আরে ভাই এত খুব সময় আরে মারবেন নাকি? এই যে আমি আপনাকে বলছি, তখনও বলবে কি করে প্রার্থী? তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তিনি তো ভেবেছেন জিতে গেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বলছি দেখুন, আমার হাতে কাহানিমে একটা টুইস্টও আছে, সেটাই আসবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে রিপিট টেলিকাস্ট যখন হবে আমি দেখানোর চেষ্টা করব যে ভোটের দিন এই অনুষ্ঠানে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে কিরাম ভোট হয়েছে প্রশ্ন ছিল। তাতে নিশীথ প্রামাণিক শুধু যে উচ্ছ্বসিত হয়েছিলেন দারুণ ভোট হয়েছে তা নয়, বিশ্বনাথ চক্রবর্তী দু একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছিলেন যে ভোট কি পুরোটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, তার কারণ এই হয়েছে। একেবারে কার্যত প্রার্থী হিসেবে নসাৎ করে অভিযোগ যে আপনি কিচ্ছু জানেন না, এই ধরনের কিছু শব্দবন্ধ প্রয়োগ করে যে দারুণ ভোট হয়েছে, এ কথা কে বলেছিলেন? বিজেপির প্রার্থী লোকসভা কেন্দ্রের এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আমি চেষ্টা করব রিপিট টেলিকাস্টে সেটা দেখানোর, কিন্তু কাহানিমে টুইস্টের আগে জেপি নাড্ডার কথা, সেই কনভয় আক্রমণের কথা এতবার হলো, আমি দ্রুত একবার পরের প্রতিবেদনটা দেখে নেব। आज का हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जमात हिफाजत, ये सब मिला हुआ है। কোচবিহারে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি রোহিঙ্গাদের পাশাপাশি হামলার নেপথ্যে 3 কুখ্যাত জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন, আনসারুল বাংলা এবং জামাতের নামও টানলেন তিনি। ছোটবেলায় চাঁদ মামা বলে একটা কমিক্স পড়তাম, একটা ছোটদের বই পড়তাম, তাতে এই ধরনের কিছু ক্যারেক্টার থাকতো যারা সবসময় ওই বিভিন্ন অনুমান ভিত্তিক কাল্পনিক ইলিউশন এসবের মধ্যে ঘুরে বেড়াতো। আমার বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ শুনলে ছোটবেলায় ফেলে আসা সেই ছোটদের পত্রিকা চাঁদ মামার কথা মনে পড়ে। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে 2020 সালের কথা। মঙ্গলবার কোচবিহারে যেমন বিরোধী দলনেতার কনভয় হামলা হয়েছে, 5 বছর আগে তেমনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে হামলা হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। সেই ঘটনাতেও প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে বিস্তর চাপানুতর চলেছিল, কিন্তু শেষ অবধি পুলিশ কর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু কিছু ঘটনা ঘটে, কিন্তু এদের কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলাটা কঠিন। আচ্ছা, ওই নাড্ডার গাড়িতে নাকি খুব হামলা হয়েছিল, দিল্লির স্বরাষ্ট্র দপ্তর অথবা সিবিআই কেউ তো কিছু করলো না, বললো না। তাহলে এগুলো কতটা ঠিক আর কতটা বেঠিক, কতটা বাজার গরম করার জন্য এটা বলা খুব কঠিন। জেপি নাড্ডার কনভয় হামলার পর এ রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলে রাজ্যকে চিঠি দেয় মোদী সরকার। পাল্টা চিঠি পাঠিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয় এভাবে রাজ্যের 3 আইপিএস অফিসারকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। এরপর সংঘাতের আঁচ আরো বাড়িয়ে এই 3 আইপিএস অফিসারের পোস্টিং ঘোষণা করে দেয় কেন্দ্র। পাল্টা সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না। এত টানাপোড়েনের পরেও শেষ অবধি 3 অফিসারকে কেন্দ্রীয় পদে যোগ দেওয়ার ছাড়পত্র দেয়নি রাজ্য। এমনকি তারপরই তৎকালীন আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রকে পদোন্নতি দিয়ে এডিজি দক্ষিণবঙ্গ করে নবান্ন। আর ডায়মন্ড হারবারের তৎকালীন পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে হোমগার্ডের সিনিয়র স্টাফ অফিসার পদে পাঠানো হয়।
কোচবিহারে কনভয় হামলার পর শুভেন্দু অধিকারী যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন 2020 সালের ঘটনা মনে করিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার পরেও উঠেছিল। তখন কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার? কি করেছিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক? বিজেপি আর তৃণমূলের এই যে লড়াইটা, এটা অনেকটা ওই গ্রাম বাংলার ওই যাত্রাপালা রাম রাবণের যুদ্ধের মতো আর কি। অনেক হেভি যুদ্ধ হচ্ছে, খুব যুদ্ধ করছে। তারপরে যুদ্ধের শেষে মানে যাত্রার শেষে গ্রিন রুমের পেছনে মানে পর্দার পেছনে গিয়ে সবাই একসঙ্গে বিড়ি ভাগ করে খায়। বিজেপি আর তৃণমূল হচ্ছে এই অবস্থা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি ও তৃণমূল। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা নিয়ে তার কনভয় যাচ্ছিল। এরকম একটি কনভয়ে যদি হামলা হয়, তা শুধু বিরোধী দলনেতা ব্যক্তি শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ না, তা ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ এবং ভারতীয় গণতন্ত্রের মূলে কুঠারাঘাত। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের নিষ্ক্রিয়তার একটি বড় উদাহরণ। সাধারণ মানুষ এখন ক্ষোভে ফেটে পড়ছে বিজেপির উপরে। কি করবে পুলিশ, কিভাবে করবে? আজকে যখন বিক্ষোভ হয় সাধারণভাবে, জনতার রোষ, সেটা সমুদ্রের ঢেউয়ের মতন, তাকে কে আটকাবে? কোন বালির বাঁধ আটকাবে তাকে? আইপিএস অফিসাররা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করেন। এবার কি শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহের মন্ত্রক কোনো কড়া ব্যবস্থা নেবে? দীপক ঘোষ, রুমা পাল ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমি এবার যেটা বলবো তাতে শুধু চমক আছে তা নয়, একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো। আমাদের দুর্ভাগ্য যে এই কনভয় হামলা হওয়া এবং এই বিষয়গুলো, বিরোধী দল কোথাও সভা করতে যাচ্ছে, সেখানে কালো পতাকা, সেখানে ইট বৃষ্টি, সেখানে আক্রমণ, এইগুলো কোনো সময়কালের মধ্যে এই রাজ্যে বেঁধে থাকে না। তার কারণ হচ্ছে যে এটা একটা খারাপ কুৎসিত রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমি এইখানে একেবারে প্রথমে আপনাদের দেখাবো, ওই যে বলছিলাম কাহানি মে টুইস্ট। 2007 সালের 28শে অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী দলনেত্রী, নন্দীগ্রাম যাচ্ছেন। তেখালি ব্রিজের কাছে সিপিএমের পার্টি অফিস থেকে তার ওপর হামলার একেবারে স্পষ্ট অভিযোগ উঠল। এবং শুধু হামলা, সাধারণ হামলা নয়, বলা হলো যে গুলি চালানো হয়েছে তার কনভয় লক্ষ্য করে। একেবারে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করলো তৃণমূল কংগ্রেস। গোকুলনগরে পথ অবরোধ হলো এবং গোকুলনগরের পথ অবরোধে নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। তার হাতে একটা আশ্চর্য জিনিস ছিল, না এরম পেনের ক্যাপ নয়, বুলেট। একেবারে হাতে বুলেট নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তেখালি ব্রিজের কাছে। যারা খেয়াল করতে পাচ্ছেন না, আমি একবার মনে করিয়ে দেব, শুভেন্দু অধিকারী কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের ডাকসাইতে নেতা। শুভেন্দু অধিকারী বলেছিলেন গোকুলনগরে পথ অবরোধ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে এবং সেই হামলা তেখালি ব্রিজের কাছে হয়েছে। এই তেখালি ব্রিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, আমি সেদিকে আজকে বিস্তারিত যাব না। কিন্তু কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 2007 সালের 28শে অক্টোবর? কেন এতবার বলছি যে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি, কনভয় আক্রান্ত হওয়া, আমি দেখাবো সেদিনের অভিযোগ আপনাদের সামনে। গুলি চালাচ্ছে, গুলি আসছে, গ্রামবাসীরা জীবন দিয়ে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আমাকে রক্ষা করবে বলে। সৌভাগ্যক্রমে বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদ যার মাথার উপর আছে, সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জীবন অল্পের জন্য রক্ষা পায়। আবার বলছি যে দুর্ভাগ্য এটাই যে বিরোধীদের ওপর শাসক দলের আক্রমণ এ রাজ্যের কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে গেল আমাদের চোখের সামনে। আজ বামেদের যা ফেস করতে হয় তার উদাহরণও একাধিক দেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই হাজরা মোড়ে লালু আলমের আক্রমণ থেকে শুরু করে নন্দীগ্রামের পথে কালো পতাকা, গালিগালাজ, রাস্তা আটকে দেয়া সিপিএমের ক্যাডারদের দিয়ে, এই ট্র্যাডিশন থেকে রাজ্য কি বেরোতে পারবে না? 2007 সালে 17ই নভেম্বর নন্দীগ্রাম যাওয়ার পথে 100 জন, অন্তত 100 জন সিপিএম কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে দিয়েছিল। আমরা তখন সেই কনভয়ের সঙ্গে যে কয়েকজন সাংবাদিক ছিলেন তার মধ্যে আমিও ছিলাম। পুলিশ সেদিন সম্পূর্ণ নীরব দর্শক হয়ে দেখেছিল। দেখুন, কালকে আমাদের নন্দীগ্রামে যাওয়ার কথা, আমার তমলুকে হসপিটালে যাওয়ার কথা, কিন্তু কোলাঘাটের এখান দিয়ে আমাদের যেতে দিচ্ছে না, অশ্রাব্য গালাগালাজ করছে এবং অশান্তি করছে। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে।
পাশাপাশি এটাও আমরা এক মুহূর্তের জন্য ভুলে যাইনি যে সিপিএমের সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলনেতা ছিলেন, বেশ কয়েকটা জেলায়, গ্রামে, প্রত্যন্ত গ্রামে সিপিএম সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে শাসক দলের কর্মীদের এই অকারণ বিক্ষোভ, রাস্তা আটকানো, গালিগালাজ এর মধ্যে পড়তে হয়েছিল। পুলিশের ভূমিকা আজকের মতো একেবারে একই রকম ছিল, একেবারে নীরব দর্শক। আমার পরের বক্তা শতরূপের কাছে এইটাই প্রশ্ন যে এই কুনাট্য থেকে আমাদের রাজ্যের কি কোনো মুক্তি নেই শতরূপ? কথাটা হচ্ছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা গুলি চালালো সিপিএম, কেমন? সে গুলিটা মমতা ব্যানার্জির গায়ে লাগলো না, ওনার গাড়ির কাঁচে লাগলো না, কোথাও লাগলো না। পরে গুলিটা পাওয়া গেল শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এইটার মানে আর কেউ বুঝে থাকুক কি না থাকুক, আপনারাও বুঝে থাকেন কি না থাকেন, সুমনদা তুমি বোঝো কি না বোঝো, মমতা ব্যানার্জি বুঝে গেছিলেন, যে কারণে এবার বিধানসভা ভোটের আগে বললেন যে নন্দীগ্রামে যা করেছিল বাপ্পাটা মিলে করেছিল, শুভেন্দু আর শিশির অধিকারী মিলে করেছিল। এই গেল প্রথম কথা। কিন্তু দ্বিতীয় কথা, প্রকাশ্যে হাজরা মোড়ে যে লালু আলমের লাঠি, ওটাই আমার দ্বিতীয় কথা হতো। হাজরা মোড়ে লালু আলমের এই ঘটনার পরে জ্যোতি বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যারা করেছে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রথমে অন্য কয়েকজনকে ধরেছিল, জ্যোতিবাবু আবার বিধানসভায় দাঁড়িয়ে বললেন কাদেরকে ধরতে বললাম আর কাদেরকে ধরলো, যে করেছে তাকে ধরতে হবে। এবং কোমরে দড়ি বেঁধে বামফ্রন্ট সরকারের পুলিশ গ্রেপ্তার করলো। এখানেই শেষ নয়, বামফ্রন্ট সরকারের পুলিশ যার কোমরে দড়ি বেঁধেছিল সেই লালু আলমের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখি বাঁধলেন। সেই লালু আলম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে গেলেন। বামফ্রন্ট তাড়িয়েছিল, সিপিএম ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েছিল। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, সুমনদা তুমি যেমন এই অভিজ্ঞতার কথা বললে, তুমি একটা গাড়িতে ছিলে, তুমি জার্নালিস্টদের সঙ্গে ছিলে এবং লোকেরা অনেকে ছিলেন, করেছিলেন। আমি সুমনদা তোমার মুখেই আজ থেকে কয়েকদিন আগে এই অভিজ্ঞতাও শুনলাম, যেখানে আমাদের পার্টিরই কিছু লোক হয়তো কিছু সাংবাদিকের ওপর, তুমি যে হাউসে তখন, তাদের ওপর কিছু আক্রমণ ইত্যাদি করার পরে বুদ্ধদা নিজে তোমাদেরকে ডেকে তার জন্য খালি ক্ষমা চান তাই নয়, এবং ক্ষমাটা যে ওনার শুধুমাত্র একটা পিআর এক্সারসাইজ ছিল তাই নয়, আমরা সবাই তোমার কাছে তার জন্য কৃতজ্ঞ। তুমি এটা না বললে এত বছর পরে মানুষ এটা জানতেনও না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য মেড শিওর যারা এই কাজটা করেছে তারা যেন প্রত্যেকে গ্রেপ্তার হয়। ট্রেডিশনের কথা যদি বলো সুমনদা, আজকে কোনো ট্রেডিশন এবং একবারের জন্য বলেননি যে ওরা আমার দলের ছিল না, ওরা অন্য কোনো দল। অতএব যদি ট্রেডিশনের কথা বলো সুমনদা, বাংলায় কোনো ট্রেডিশন কন্টিনিউড হচ্ছে না, বাংলার একটা ট্রেডিশন ভেঙেছে। শাসক দলেরও কোনো লোক যদি আইনের পরিধির বাইরে গিয়ে কোনো অন্যায় করে, সেই দলের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন। এই ট্রেডিশন বাংলায় ছিল, যে ট্রেডিশন আজকে ভেঙেছে। 4 নম্বর কথা, সূর্য মিশ্রের কথা বললে ঠিক কথা বলেছে। যখন উনি বিরোধী দলনেতা, ওনার উপর বারবার আক্রমণ হয়েছে, সেই আক্রমণগুলো করেছিল কে সুমনদা? মেদিনীপুরে যখন সূর্য মিশ্র সেই সময় বিরোধী দলনেতা হিসেবে যেতেন এবং ওনার মিটিং থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে বিভিন্ন জিনিস আক্রান্ত হতো, আক্রমণটা করতো কে? করতোই শুভেন্দু অধিকারী। বিশ্বনাথের যে কথাটা বললেন না, যে এটা হচ্ছে এরকম ওই একটা বাংলায় যারা ভায়োলেন্সের কালচার চালায় তারা যেতে, আমি ওনার সাথে সব ব্যাপারে আমি তর্ক করছি না, কিন্তু এইটা বলছি, এইটা না যেটাকে জনরস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি দেখছি জয়প্রকাশ মজুমদার দাঁড়িয়ে এখন বলছেন যে মানুষের জনরস কি বলছিলেন, সে মানে কাব্যিক ভাষায় ঢেউয়ের মতো জনরোষ। ওই ঢেউয়ের মতো জনরোষ যখন উনি বিরোধী ছিলেন, ওনার কোমরে 3 ইঞ্চি নিচে পড়েছিল করিমপুরে, তখন ওরাও তাহলে ঢেউয়ের মতো জনরোষ ছিল। তখন উনি ঢেউয়ের মতো জনরোষ খেয়েছিলেন, এখন ঢেউয়ের মতো জনরোষের ব্যাখ্যা দিচ্ছেন। সুতরাং আমি এইটা বলছি সুমনদা, যে যখন ক্ষমতায় থাকবে, ক্ষমতাসীনের ওপর যদি মানুষ তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় না, আমি বলছি সেটাকে জনরোষ বলে মানতে আমি রাজি আছি। মানুষ যখন ক্ষমতাসীনের রাস্তা আটকে দাঁড়ায়, কিন্তু যে বিরোধী, আজকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে আমার বিরোধী হতে পারে, কিন্তু যে বিরোধী, আমরা এই জিনিসও দেখেছি, এ তো ছেড়ে দেওয়া একটা ঘটনা, ভোটের দিন বিভিন্ন প্রার্থী তাদের কেন্দ্রে বা তাদের মানে কেন্দ্রের মধ্যে বিভিন্ন পোলিং বুথে যাচ্ছে, প্রত্যেকে 10 তৃণমূলের লোক এসে আপনাকে এলাকায় দেখা যায়নি, আপনি বহিরাগত, আপনি কে, আপনি কেন কেন্দ্রে ঢুকবেন, এবং এই সব কিছুকে চালানো হয় জনরোষ বলে। এগুলো জনরোষ না, এগুলো হচ্ছে যে ক্ষমতায় আছে সে পুলিশের জোরে, ক্ষমতায় থাকার জোরে সে তার আস্ফালন ফলাচ্ছে। আমি লাস্ট 2টো কথা বলছি। একটা উদাহরণ বারবার করে আসলো, নাড্ডার কনভয় হামলা। তুমি বললে 3 জন আইপিএসকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল, মানে তারা দিল্লি চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি, তারপর দিল্লিও সেটা ভুলে গেল। আমি তার পাশাপাশি তোমাদের মনে করাই, আলাপন বন্দ্যোপাধ্যায় তখন মুখ্য সচিব, তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ ফিরিয়ে দিলেন, তিনি গেলেন না। তার বিরুদ্ধে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কি ব্যবস্থা হলো? তারপরে সে চাকরি থেকে রিটায়ার করার পরে তাকে দিল্লি আবার অন্য পোস্টিং দিল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে দিয়ে তার জন্য নতুন পোস্ট ক্রিয়েট করে তাকে এখন সরকারের টাকায় পুষছে, কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল কেন্দ্রের সরকার? আর আমি সেখানে বুয়াদাকে আমি বলছি, আপনি শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার কথা বললেন ঠিকই, আমি আপনাকে এই প্রশ্ন করে আর বিব্রত করবো না। যে এবিপি আনন্দের নারদার ভিডিও দেখেছিলাম, সেখানে ববি হাকিমেরও স্যান্ডো গেঞ্জি পরে টাকা খাওয়া দেখেছিলাম, সেখানে সৌগত রায় থেকে শুরু করে ককালি হোসেন সবাইকে দেখেছিলাম। কথা মনে করাই, কথা মনে করাই, সঙ্গুদের পণ্ডিত যখন আপনার মাঝখানে বলছিল, আপনি বললেন না যে বলার সময় বলবেন না, কেমন? আমি বলছি আপনাকে এইটাকে নিয়ে বিব্রত করছি না, আমি আপনাকে এইটা জিজ্ঞেস করছি বুয়াদা, বেশ আমি বাকি সব বলিস, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে আপনিও দেখেছিলেন, আমিও দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখেছিলেন,
তারপরে ভোটটা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাকার ক টাকা কাটমানি খেয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকে তারপর মন্ত্রিসভায় মন্ত্রী করলেন। আপনি জবাব দিন বুয়াদা, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ছেঁড়া ন্যাকড়ার মতো করে ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে পর্যন্ত কেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে পর্যন্ত পাঠিয়ে মাঝরাত্রিবেলা মিটিং করে তাকে হাতে পায়ে ধরে দলে রাখার চেষ্টা করেছিলেন? অতএব টাকা খাওয়াটা আপনাদের কাছে কোনো সমস্যা নয়, যতক্ষণ সেই টাকার ভাগ বটোয়ারাটা ভালো করে 25-75 হচ্ছে। সুতরাং এইটা বলে আমি বলছি আপনাদেরকে যে আজকে এই যে রাজনীতি আপনারা করছেন, এতে কার কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে জানি না, কিন্তু দয়া করে এটাকে জনরস বলে এই কারণে চালাবেন না, কারণ আজ বাদে কাল কিন্তু এই জনরসের সামনে আপনাদেরকেও পড়তে হতে পারে। আমি যদি একটা কথার ওর উত্তর দেবো, সেটা হচ্ছে আসছি বলছি, তাহলে গোটাটাই আমায় বলে যেতে হবে, আমি সবগুলোরই পলিটিক্যাল ব্যাখ্যা দিতে পারি। 1 মিনিট। উনি তো অনেক কথা বললেন, জ্যোতিবাবু বিধানসভায় কি বলেছিলেন, কাকে ধরতে বলেছি, কাকে ধরে এনেছো, ইত্যাদি ইত্যাদি। এই শতরূপবাবু আপনি তো এটা বললেন না যে 80-র দশকের গোড়ায় যখন আনন্দবাজার পত্রিকাকে 51 দিন বন্ধ রেখেছিলেন, 3জন সাংবাদিক আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল, আমাকে জিজ্ঞেস করেননি বললাম না, আমাকে যেটা জিজ্ঞেস করে লালু আলম আমি বললাম কাকে গ্রেফতার করেছিলেন জ্যোতিবাবু? আমাকে যা জিজ্ঞেস করেছে আমি শতরূপ এটা নিশ্চিতভাবে বলবে না যে 34 বছরে বামফ্রন্ট সরকার কোনো অন্যায় করেনি, কোনো অপরাধকে ঢাকার চেষ্টা করেনি, এটা বলতে পারে না। 34 বছরের দায়িত্ব শতরূপ কি করে নেবে? অনেক বছর ধরে আমাকে দেখছো, আমি আজ পর্যন্ত এরকম কথা বলিনি যে 34 বছরে বামফ্রন্ট সরকারের সময় কোনো অন্যায় হয়নি এবং যতদিন বেঁচে আছি বলবো না। কিন্তু আমি এটা বলছি যে বুয়াদা যেটা বলছেন তার উত্তর, আমার এই প্রশ্নের উত্তর এটা হলো না যে শুভেন্দু অধিকারী টাকা খাওয়ার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই ভোটেই আবার জিতিয়ে এনে মন্ত্রী করলেন। আপনাকে উত্তর দিতে হবে, আপনি হয় দিন উত্তর, নাহলে বলে দিন মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করলে আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আমি এড়িয়ে যাচ্ছি। পরিষ্কার বলুন। তার কারণ হচ্ছে তারপরে তুমি দল ছেড়ে চলে গেছে। আরে কে বলে? 17 সালে টাইম ফ্রেমটা ঠিক হচ্ছে না। যাকে বেশ তোমরা এত কি বলছেন আপনি? কি বলছেন? 2020 সালে না, ভুল বলছেন। শুনিস 20 তারপরে 21-এর ভোটের আগে 2020-তে এর টাইম ফ্রেম নিয়ে আমার একদম একেবারে দায়িত্ব নিয়ে এই কথা আমি বলতে পারি। কিন্তু এখান থেকে আমি আমার পরবর্তী প্রতিবেদন, সেটা হচ্ছে যে শাসক এবং বিরোধী, যে মুহূর্তে বিরোধী দলের কর্মসূচি ভোট এগোচ্ছে সেখানে শাসকের আক্রমণ নেমে আসছে বিরোধীদের ওপর। আবার বলছি, এ শুধু 2025-এর বিষয় নয়, একটার পর একটা খারাপ উদাহরণ সেট করেছে আমাদের এই রাজ্য। আবার বলছি, রাজনৈতিক সংস্কৃতির গোলমাল দেখুন। वहाँ मोल्ला यूनुस जो कर रहा है, ममता खाला यहाँ एक ही काम कर रहा है। বিজেপি তারাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এই ধরনের নাটক করছে। উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, আর তা নিয়ে মঙ্গলবার উত্তাল হলো রাজ্য রাজনীতি। আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারী টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাম আমলে বিরোধী দলনেত্রী থাকাকালীন যার রাজনৈতিক কর্মসূচিতেও বারবার হামলা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 2007 সালের নভেম্বরে তমলুকে যাওয়ার পথে পাঁশকুড়ার কাছে সিপিএম এর বিক্ষোভে আটকে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ঘণ্টাখানেক আটকে থাকার পর এক তৃণমূল কর্মীর বাইকে চেপে গন্তব্যে পৌঁছন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালের এই অক্টোবরে নন্দীগ্রাম যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। 1990 সালে এই অগাস্ট মাসেই কলকাতায় হাজরা মোড়ে আক্রান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটবেলায় চাঁদ মামা বলে একটা কমিক্স পড়তাম, একটা ছোটদের বই পড়তাম। অনুমান ভিত্তিক, কাল্পনিক, ইলিউশন এসবের মধ্যে ঘুরে বেড়াতো। বিরোধী দলনেতার এই ধরনের অভিযোগ শুনলে ছোটবেলায় ফেলে আসা সেই ছোটদের পত্রিকা চাঁদ মামার কথা মনে পড়ে। এই যে সমস্ত খালি বলে না হামলা করেছে, গাড়িতে হামলা করেছে, কনভয় হামলা করেছে, কিছু কিছু ঘটনা ঘটে, কিন্তু এদের কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলাটা কঠিন। বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলে বহু ক্ষেত্রেই ঘনিষ্ঠ অনুগামী হিসাবে তার আশপাশে যাকে দেখা যেত সেই শুভেন্দু অধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ। এখন তার কনভয়ে হামলা নিয়েও চড়ছে রাজনীতির পারদ। কনভয়ে হামলার পাল্টা হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারীও। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। শুভেন্দু অধিকারীর কথা এখন হয়ে গেছে একটা যাত্রা বা নাটকের সংলাপের মতন।
চোখ পাকিয়ে মুখ বিকৃত করে উত্তেজিত হয়ে যাচ্ছেন, তখন আমার মনে হয় যে মানসিক সন্তুলন অত ঠিক নেই শুভেন্দু বাবুর। হামলা, কাঁচ ভাঙা, পাল্টা জিতলে বদলা নেওয়ার হুমকি। পশ্চিমবঙ্গের রাজনীতি কি কোনোদিনই সন্ত্রাস মুক্ত হতে পারবে না? শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এত বড় ঘটনা পুলিশ ঘটনার সময় কার্যত দাঁড়িয়ে দেখলো, আটকাতে পারল না। এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র 3 জন। অভিযুক্ত শাসক দল বলেই কি নিষ্ক্রিয়তা? এই ঘটনায় যদি বিরোধী দলের দিক থেকে হতো, পুলিশ তো আমাদের অভিজ্ঞতা থেকে জানি চূড়ান্ত সক্রিয় ভূমিকায় নেমে পড়তো। তবে এই অনুষ্ঠানে আপনারা জানেন প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা দৃষ্টিকোণ আমরা বিচার করি। প্রকাশ্যে হিজবুল মুজাহিদিন আর জামাত আর আনসারুল বাংলা তারা এই হামলা চালিয়েছে, এটারও যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কোনো প্রমাণ আছে কি? হিজবুল কাশ্মীর ছেড়ে কোচবিহারে এসে এই হামলা চালিয়েছে, এই অভিযোগও কিন্তু প্রমাণ করতে হবে। আমি বলছি, এটার কি কোনো দরকার ছিল? আমরা প্রত্যেকে একমত যে ঘটনা ভয়ঙ্কর, কিন্তু তাতেও সন্ত্রাসবাদের রং চড়ছে না তো? আমার পরের বক্তা সমীর রাইচের কাছে আমার এইটাই প্রশ্ন থাকবে। দেখো, প্রথম কথা, আজকে যেই ঘটনাটা ঘটেছে এটাকে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এটাকে সমর্থন করবে। ঠিক। এবং আমি এটা বিশ্বাস করি যে এটা তৃণমূলের করার দরকার ছিল না। যখন আপনাদের নেতারাই বলছেন শাসক দলের যে জনরোষ এতটাই তৈরি হয়েছে উত্তরবঙ্গে এবং মানুষ নাকি রাস্তায় নেমে আসছেন, তো মানুষ যদি রাস্তায় নেমে আসেন, যদি বিরোধী দলের সমালোচনা করেন, তাহলে আপনাদের মারপিট করার দরকার কী? কারণ আপনারা নিজেরাই বললেন আমাদের সমর্থনটা, আমার ফ্ল্যাগ ট্যাগ সবই দেখলাম। এবং সবচেয়ে বড়, জয়প্রকাশ দা বললেন তৃণমূলের যে জনরোষের এমন একটা জোয়ার, সেটা কি আর বালির বাঁধে সত্যি আটকানো যায়? মানে খালি বিবৃতিগুলো ফলো করুন। তৃতীয়ত, মাননীয় কুণাল ঘোষ বললেন যে ওদের কথা শুনে মনে হচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই চাঁদ মামার গল্প। আমি খালি একটা কথা বলবো মাননীয় কুণাল ঘোষকে, যে আপনি প্লিজ আপনার ছোটোবেলাটা ভুলে যান, ওটা মনে করার দরকার নেই। আপনি বড়োবেলাটা প্লিজ মনে রাখুন, তাতে বাংলার লাভ হবে। এই যে আজকে যেই দৃষ্টান্তটা এরা দিনের পর দিন তৈরি করছে, এরা বুঝতে পারছে না যে আগামী দিনে যদি এটা ঠিক রিপিট হয়, অপোজিট হয়, গোটা বাংলার পরিস্থিতিটা আরও কোন দিকে যাবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভয় পাই যে আমাদের 2026-এর ভোটটাতে কীভাবে রক্তাক্ত হবে, তার মানে মানুষ কীভাবে রক্তাক্ত হবে। আমার কথা হলো, একটা গণতান্ত্রিক দেশে কোনো দল, কোনো মানুষ যদি সে ভাবে না আমি এই দলকে সমর্থন করি না, আমি ওই দলকে সমর্থন করি, সেটা কি অপরাধ? আজকে উদয়ন গুহর যে বডি ল্যাঙ্গুয়েজ, এটাকে মানা যায়? এটা কোনো শিক্ষিত মানুষ বা কোনো সাধারণ মানুষ, আমরা সবসময় বলতে শুনি মমতা ব্যানার্জি জিতবেন, ও তো টাকা ছড়িয়ে দেবে। আমি বলছি সেই দিন নেই। সাধারণ মানুষকে যা ভাবা হচ্ছে এটা নয়। আমরা কিন্তু বামফ্রন্ট আমলেও যখন বামফ্রন্ট চলে গেছিল, আমরা কিন্তু দেখেছিলাম যে সাধারণ মানুষের ক্ষমতাটা কি। এই পুলিশ দিয়ে যারা এগুলো আটকানোর চেষ্টা করছেন এবং যেভাবে ভোটটাকে লুট করছেন, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি বলছি, আবারও সমস্ত দলকে আমি সাবধান করছি যে আপনাদের রাজনৈতিক সংস্কৃতিটা চেঞ্জ করুন। আপনাদের রাজনৈতিক সংস্কৃতিটা বাংলাকে আরও অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। একদিকে বলছেন যে বাংলার জন্য আমরা এই বাংলা ভাষার এই, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই তাই, কিন্তু তার মানে এই নয় বাংলাকে আপনারা যা করছেন, বাংলাকে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে আপনারা কলুষিত করছেন আপনাদের সংস্কৃতি দিয়ে। আজকে তৃণমূলের সংস্কৃতিটা হয়ে গেছে যে এমন একটা সংস্কৃতি যেটাকে অ্যান্টি সোশ্যাল সংস্কৃতি বলতে আমার দ্বিধা নেই। কোনো, যদি আমরা লাস্ট 2 বছর দেখি, কোনো একটি শিক্ষিত ভদ্র ছেলে যে সাচ্চা মানুষ তৃণমূলে জয়েন করছে না। কেন? যারা করছে তারা আইদার পলিটিক্যাল চাপ, হয় কলেজে ভর্তির জন্য, অথবা কলেজে ঢুকলে তাকে এক্সিস্ট করতে হবে। কেন? এবং এতটা হিংসাত্মক, এতটা ভিন্ডিকটিভ হলে, যেখানে আন্দোলন হয়েছে 10 মাস আগে ডাক্তারদের, সেইখানে এখন ডাক্তারদের পুলিশ দিয়ে নোটিশ পাঠাচ্ছেন। এটা কি হচ্ছে? এটা কি আমাদের সারাটা মানুষের অধিকার নেই যে সে কোনো প্রতিবাদ করতে পারবে না? মানুষের অধিকার নেই সে অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারবে না? খালি আপনারাই জিতবেন। আপনাদের কয়েকজন জেতার জন্য কিছু মানুষ টাকা লোটার জন্য পশ্চিমবঙ্গের জন্ম হয়নি, এটা মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের, ভারতবর্ষের প্রত্যেক মানুষের অধিকার আছে যে সে তার ভোটটা দেবে। আবারও বলছি, যেমন করে আমি বলেছিলাম আগের দিন সুমন, যে এনআরসি বা যে কোনো কারণে যদি একজন বাঙালিও বা একজন ভারতীয় তাকে বিদেশে পাঠানো হয়, সেটা চরম অন্যায়, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু তার মানে এই নয়, আমি তো মনে করি যে বিজেপি যে অন্তত এটাকে শুরু করেছে, সেটা একটা শুভ দিক। কি
যে ভারতবর্ষে সত্যি সত্যি বহিরাগততে ভরে রয়েছে, আজকে যার না তা না হলে কেন আমাদের পশ্চিমবঙ্গের ভোট অধিকাংশই ডিপেন্ড করে বহিরাগতদের ভোটের উপরে। এটা আজকে আমি বলছি না যে এটা শুধু এই শাসক দলের, তার আগে থেকেই শুরু হয়েছে। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এবং আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজেরা অনেস্ট হন। আপনারা যাদেরকে বলছেন অসৎ, আপনারা যাদেরকে বলছেন যে ওখানে তো জনরোষ, ওটা জনরোষ নয়, আপনারা পাঠিয়েছেন কিছু লোককে যে ওইখানে এই ধরনের ঝামেলা করতে। এটা আমাদের কাছে ক্লিয়ার। আমি সমিতদাকে দিচ্ছি, ওটা জনরোষ কেন, ভোটের ফলাফল বেরোলে মিলিয়ে নেবেন। ওই দিয়ে বলে দিলাম জনরোষ তো তারাই ভোট দেবে, তারাই ভোট দেবে যেখানে বিজেপি আপনি নিজে জানেন, আপনি নিজে জানেন, কারণ বিজেপি বারে বারে ভোট জিতেছে, সেখানে যখন যাবো। কিন্তু আমি বলছি সমিতদা, তাহলে তো হাতরাসের ঘটনাকে মিথ্যে বলতে হয়, কারণ হাতরাসের পরে প্রত্যেকটা ওই আসন শুধু নয়, সর্বস্তরে ওই এলাকায় মানে একদম পঞ্চায়েত থেকে লোকসভা অবধি এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দল বিজেপি বিপুল জয় করেছে। তাহলে উন্নাস সারটাও আমি আর আপনি তো একমত যে একই সঙ্গে তীব্র নিন্দা করতে হবে, সারা জীবন করে যেতে হবে প্রয়োজনে। কিন্তু আমি বলছি ভোটে যোগী আদিত্যনাথের দল বিজেপি জিতেছে বলে হাতরাস আর উন্নয়ন তো ঘটনা তো মিথ্যে হয়ে যেতে পারে। অস্বীকার করছে না হাতরাস আর উন্নয়ন, এটা উন্নয়নটা ছোট জায়গা। ভোটের রেজাল্ট দিয়ে ঘটনার নৃশংসতা তো ঢাকা যায় না। শুনুন, আপনি কি মনে করেন আজকে যেখানে শুধু সেই মানুষগুলো ভোট দেবে, গোটা কুচবিহারের মানুষ? আপনি সব ভুলে যান, আমি লোকসভাও ধরতে হবে না, আমি বলছি একটা বিধানসভা এলাকায় খারাপ ঘটনা হলে পরে বিধানসভা এলাকায় কে জিতলো সেটা দিয়ে ঘটনাটাকে স্বীকৃতি অথবা নস্যাৎ করা যায়? যেদিন আপনার পরে পথসভা হবে বলবেন আমরা সবাই যাবো, আজকে একটু বাকিদেরকেও বলতে দিন, সবাই খালি আপনার কথা শুনবো। আমি দুটো কথা বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে রোহিঙ্গা হিজবুল এইগুলো বলে যাবো, আপনার পথসভায় যাবো, জানেন না প্রথম কথা হচ্ছে রোহিঙ্গা হিজবুল এগুলোকে বলে, যেটা তুমিও বললে সঠিকভাবে, দেখো এগুলোকে ব্যাপারগুলোকে না খেলো করে দেওয়া হয়। ওরা রোহিঙ্গাও ছিল না, হিজবুলও ছিল না, ওরা পুলিশের জোরে উড়ে বেড়ানো তৃণমূল ছিল। কিন্তু আমি এখানে দুটো কথা বলছি, এই জনরোষ বলা হচ্ছে না, তোমাদের মনে থাকবে কয়েকদিন আগে কোচবিহারে উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছিল রবীন্দ্রনাথ ঘোষের লোকেরা তৃণমূলের একটা মিটিংয়ের ঝামেলাতে, তাহলে ওটাও জনরোষ ছিল এক। দ্বিতীয় কথা আমি বলছি, বুয়াদা এর আগে বলার সময় একটা কথা বলেছেন যেটা আমার খুব সিগনিফিক্যান্ট লেগেছে, যে মোদি জয় শ্রীরাম বলতো, ওটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জয় মা কালী করে দিয়েছেন। অতএব যেটা বোঝা গেল যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৃণমূলও করবে না, বিজেপিও করবে না, আলটিমেটলি ঠাকুরটা এই ঠাকুরের মতো এই ঠাকুর আরেকটা টার্গেট ছিল, যদি শুভেন্দু বাবুর উপর অ্যাটাক কোনোভাবে ফ্লপও করে, তাহলে যেহেতু ওনার কেন্দ্রীয় বাহিনী আছে, যদি কেন্দ্রীয় বাহিনী একটু পেশেন্স দিয়ে শুনেন, যদি বাই চান্স সেন্ট্রাল বাহিনী গুলি চালিয়ে দেয় তাহলে দুটো লাশ পাবেন, সেই লাশ নিয়ে রাজনীতি হবে। যখন বলছিলেন মনে ছিল না, ঘোষণা করে দিচ্ছে, কারণ হচ্ছে বলে দিচ্ছি কনভয় নিয়ে যাব, সেখান থেকে আমি এই মাইক্রো ছবি থেকে একটু ম্যাক্রো দেখি। দেখুন, আজকে এই আগের প্রতিবেদনেও দেখলাম যে বিজেপি আজকের এই ঘটনার প্রেক্ষিতে নতুন স্লোগান যেটা দিচ্ছে সেটা হচ্ছে শুধু বদল নয়, বদলাও হবে। আমার প্রশ্নটা অন্য, ভোটের 10 মাস এখনো বাকি, শাসক বিরোধী যদি এই রকম রণংদেহী মূর্তিতে নাবে তখন রাজ্যটা কোথায় যাবে? এরা যে রক্তগঙ্গা বইবে, আবার গোটা দেশ তাকিয়ে হাসবে যে ভারতবর্ষের কোথাও এই জিনিস এখন হয় না। এই চোখের বদলে চোখ, এই নীতিতে নাকি রাজনীতিতে বলবো কারুর কোনো ভালো হতে পারে? শুভময় মৈত্র কি বলেন? সুমনবাবু, এই যে সামনের যে 2026 নির্বাচন, তার যে রাজনৈতিক ভাষ্যটা কি হবে, সেই জায়গায় তৃণমূল এবং বিজেপি মোটের ওপর যেটা করছে তার মধ্যে রহস্য রোমাঞ্চ কিছুটা আছে, যেটা শঙ্কু বলল আগের থেকেই
কমিউনিকেট করা হয়েছে মোবাইল ফোনে, তার প্রমাণ, এবং অনেকটা সেই বিদেশি যে থ্রিলারগুলো হয়, যাতে আমরা জানি যে ঠিক একদম শেষের দিকে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে গুলি চালানো হবে, সেটা কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, সবটা যেন জানা আছে, গাড়ির পেছনের কাঁচটা ভাঙা হবে। সুতরাং ওই রাজনৈতিক ফাজলামির যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ঠিক যেমন গণতন্ত্র হরণ করা হচ্ছে, একই সঙ্গে রাজনৈতিক ফাজলামোর জায়গাটাও কিন্তু ভীষণভাবে থাকছে। কলকাতার সব সরণি, যেখানে ধরণী দ্বিধা হচ্ছেন, সব গাড়ি ঘোড়ায় বসে আমরা উদয় শঙ্কর। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেখানে একেবারে লাটে উঠেছে, সেখানে তৃণমূল এবং বিজেপি, যার মধ্যে তৃণমূলের যিনি, তিনি 1991 থেকে 2015 সাল অবধি বামফ্রন্টের সঙ্গে ছিলেন, বিজেপির যিনি, তিনি একটা দীর্ঘ সময় ধরে 2020 সাল অবধি কংগ্রেস হয়ে তৃণমূলের সঙ্গে ছিলেন। অর্থাৎ কে কোন দলে সেটা ইম্পর্টেন্ট নয়, মতাদর্শের কথা ইম্পর্টেন্ট নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রাজনীতির, যেটা কুণাল ঘোষ মহাশয় বলেছেন, রাজনীতির চাঁদ মামা চলছে, একটা ইলিউশন চলছে। যে ইলিউশনটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনার হাতে কলমের খাপটাকে কিন্তু আমি সত্যিকারের বুলেট দেখলাম। পশ্চিমবঙ্গের মানুষকে এই যে একটা ভাঁওতাবাজির মধ্যে, এই একটা ইলিউশনের মধ্যে দুটো রাজনৈতিক দল ফেলে দিয়েছে, এর মানে এই নয় সিপিএম দুর্দান্ত দল ছিল, কংগ্রেস দুর্দান্ত দল ছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে এবং 2011 পর্যন্ত, 2011-র মধ্যে সিপিএমের যে তৃণমূলীকরণ, সেটা তো 2000 সালের পর থেকে ভালোই হয়েছে, এবং যে কারণে তাদের মন্ত্রীরা তৃণমূলে গেছেন, তাদের এমপিরা বিজেপিতে গেছেন, তারা শিক্ষা দীক্ষা 34 বছরে গুছিয়ে দিয়েছেন আর কি তার দলের লোককে। কিন্তু যে জায়গাটা তৃণমূল ক্ষমতায় আসার পর তৈরি করেছেন, যেটা কংগ্রেস বা সিপিএম আমলে কখনো ছিল না, যে রাজনীতিটাকে সম্পূর্ণ একটা খোরাকের পর্যায়ে নিয়ে চলে গেছেন। এবং আজকে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা বিজেপি নেতাদের ওপর একাধিকবার ঘটেছে। আমরা বারবার বলছি এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়, এটা গণতন্ত্রের ওপর আঘাত। একই সঙ্গে রাস্তায় যাদেরকে দেখলাম, তাদেরকে সবাইকে আমি সঙ্গে সঙ্গে রোহিঙ্গা বলে দিলাম, সবাইকে সংখ্যালঘু বলে দিলাম, সেইখানে হিজবুল মুজাহিদিনের কথা আসছে। এইভাবে হাস্যকর করে দিচ্ছেন কেন পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে? বক্তব্য সেই জায়গাতেই পরিষ্কার যে আমাদের পশ্চিমবঙ্গে আগামী 2026 নির্বাচনের আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যার মধ্যে মূল প্রশ্ন হচ্ছে মধ্যবিত্ত বাঙালির আগামী দিনে কি হবে। আমরা যে একটা বিরাট বিপদের মধ্যে আছি তৃণমূল এবং বিজেপির এই লড়াইতে, এবং যেখানে সিপিএম এবং কংগ্রেসও দায়িত্ব নিয়ে আবার সেই শূন্য ধরে রাখার জায়গায় আসছে। অর্থাৎ আগের বার যেভাবে তৃণমূল এবং বিজেপি মিলে 294-এ 293 পেয়েছিল, এবার হয়তো তারা 294-এ 294 পাবে। তারা নিম্নবিত্ত মানুষ নিয়ে ভাববে, তারা হিন্দু মুসলমান নিয়ে ভাববে, কিন্তু মধ্যবিত্ত বাঙালির সমস্যা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সেই জায়গা নিয়ে এই দুটি রাজনৈতিক দল কোনো আন্দোলন করছে না। এদের প্রতিটি আন্দোলন এসপি অফিস অভিযান থেকে শুরু করে নিজেদের মধ্যে গোলমাল। গতকাল তৃণমূলের মধ্যে মজা দেখলাম, আজকে তৃণমূল বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব দেখছি। এতে কিন্তু রাজ্যের ভবিষ্যৎ নিয়ে একটা কোনো পরিষ্কার কথা নেই। আমি শঙ্কুর কাছে যাব, তার আগে আরো দুটো গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসবো, কিন্তু তার আগে শঙ্কুদেব পান্ডা। আমি শুভময়দার সাথে তীব্র বিরোধ পোষণ করছি, মতবিরোধ। কারণ শুভময়দা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে থাকতে চান। আগে তো মানুষ বাঁচবে, আগে ডেমোগ্রাফি চেঞ্জ হবে না, আগে তার বেসিক জায়গা, তার যা ধর্মীয় জায়গা, সেটা সে পালন করতে পারবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আইন শৃঙ্খলা থাকবে। এটা তো বেসিক প্রায়োরিটি। আমি বাঁচতেই পারবো না, এটা তো আমার প্রাথমিক প্রায়োরিটি। আমি গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস করে দিচ্ছি। আর সুমনদার সাথে একটা বিরোধিতা করছি, বিফোর ইনভেস্টিগেশন প্রথমেই হেসে ওড়াবেন না। না না, আমি হেসে ওড়াইনি। আমার বক্তব্য, না 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 শঙ্কু, আমার বক্তব্যটা হ্যাঁ হতেই পারে। আমি বলছি আমার রিপিটে দেখে নিও, আমার বক্তব্যটা পরিষ্কার। সেটা হচ্ছে এমনিতেই বিরোধী দলনেতার কনভয় হামলা, সেটা বিরোধী দলনেতা হতে পারে, শাসক হতে পারে, শতরূপের কোনো নেতা হতে পারে, শতরূপ হতে পারে, সেটা এমনিতেই ভয়ঙ্কর। তাতে আমি স্পেসিফিক না হয়ে চারটে মানে গোটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর নাম বলে দিলাম, হাতে তো কিছু প্রমাণ থাকতে হবে। আমি শুভেন্দু অধিকারী আর তোমার মতোই নিরপেক্ষ তদন্ত দাবি করছি, কিন্তু তার আগে আমি হিজবুল, জামাত, আনসারুল্লাহ সব নাম বলে দিলাম। আমি বললাম নাম বলতে হবে না, আমার রিপিট টেলিকাস্টটা দেখে নেবে। সেটা হচ্ছে আমি বলেছি ঘটনাটা এমনিতেই ভয়ঙ্কর, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তী একদম শুরুতে যে অংশটায় বারবার বলছিলেন যে ভোটের দিন এই কোচবিহার
কোচবিহার, এই জমি কার আলগা হচ্ছে, কার শক্ত হচ্ছে, কার পায়ের নিচে জমি একেবারে এঁটেল মাটির মতো এঁটে গেছে আমরা জানি না। কিন্তু এই অনুষ্ঠান থেকে আমি খুব ছোট্ট একটা অংশ, বিরাট দেখানোর সময় নেই, কিন্তু নিশীথ প্রামাণিককে জিজ্ঞেস করেছিলাম যে সেই দিন ভোট কিরাম হয়েছে, যে ভোট নিয়ে আজকে শঙ্কু পরের পর ক্যাটেগরি ধরে ধরে বলছিল যে কিভাবে তৃণমূল নাকি ভোট করেছে। নিশীথ প্রামাণিক সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন দেখাবো। 19শে এপ্রিল 2024, 26-এর ভোট নিয়ে এত কথা হচ্ছে, একটু ফ্ল্যাশব্যাকে 24-এ ফিরি। প্রথম দফায় 277 কোম্পানি, অর্থাৎ প্রায় 25,000 কেন্দ্রীয় বাহিনী। তো কোচবিহারের মানুষ এবং এই 3টে কেন্দ্রের মানুষ তো আশা করতেই পারেন যে আজকে তারা নিশ্চিন্তে বুক ফুলিয়ে মাথা উঁচু করে নির্বিঘ্নে ভোটটা দিতে পারবেন। সেটা হলো না, ছবি অন্তত তা বলছে না। ভোট কেন্দ্রে কোনো অশান্তির ঘটনা কিন্তু এবার হয়নি। আমরা দেখেছি বুথ জ্যাম করবার একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল আজকে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ একেবারে ভোটাররা তার প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তৃণমূল কংগ্রেস এখানে ভোট লুট করতে ব্যর্থ হয়েছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যে নির্বাচনে উত্তরবঙ্গে রক্তক্ষয় ছাড়া নির্বাচন হতো না, সেখানে দাঁড়িয়ে বলতে পারি মানুষ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। আমি আরও দেখাতে পারতাম যে বিশ্বনাথ চক্রবর্তী যখন স্পেসিফিক উদাহরণ বলছেন, প্রায় তিনি মেজাজ হারিয়ে বলছেন আপনি ওখানে বসে আছেন কিচ্ছু জানেন না। কিন্তু আমার ইস্যু তাই নয়। আমি শঙ্কুকে আবার বলবো যে আমি হিজবুল মুজাহিদিন, এবং আমি বলছি আমি হাসিনি, হিজবুল মুজাহিদিন কাশ্মীর থেকে আসতেই পারে, আনসারুল বাংলা, জামাত সব আসতে পারে, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক না হেসে সঠিক তদন্ত করবে। তো আমি বলছি যে এনআইএ তদন্ত হোক প্রয়োজনে, আমি বলছি বিরোধী দলনেতা যদি এই নামগুলো দেয় এনআইএ তদন্ত হোক, কিন্তু আমি বলছি তিনটে খুব ভালো অপেক্ষা থাকবো কোর্ট কি বলে। আমি জাস্ট দুটো শুভময়দার একটা কথা আমি একটু আপত্তি করছি, যেটা শুভময়দা বললেন সমস্যাটা খালি মধ্যবিত্তের সমস্যা, গরিব মানুষকে নিয়ে এনারা খুব ভাবছেন। আমি বলছি যে পশ্চিমবাংলায় যে সরকারি স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে নিম্নবিত্ত মানুষেরই সমস্যা। আমি আরেকটা কথা বলি তোমাকে একটা কথা মনে করাই, যে এই যে যেটা শঙ্কুদা বলছে ঠিক কথা, কোর্টে যাবে, তদন্ত হবে, তদন্ত হয়ে যদি সামনে আসে তো আসার দরকারও, কিন্তু মনে করায় যেদিন বন্দে ভারত শুরু হলো পশ্চিমবাংলা থেকে দুটো ঢিল পড়লো কাঁচে। কেমন শুভেন্দু অধিকারী বলে দিলেন যখন মালদার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছিল তখন ঢিল ছুঁড়েছে। আমরা সবাই জানি মালদা জেলাকে কেন বলা হলো। কি হলো পরে তদন্ত করে দেখা গেল সেই সিসিটিভি ফুটেজেই যখন বিহারের মধ্যে দিয়ে ট্রেনটা পাস করছে এবং তখন বিহারে বিজেপির জোটের সরকার, তখন ওখান থেকে কতগুলো বাচ্চা ঢুকছে। সুতরাং এই ইতিহাসগুলো কিন্তু আছে শুভেন্দু অধিকারী। আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে এনআইএ অ্যাক্ট অনুযায়ী এনআইএ তদন্ত করার ক্ষেত্রে কিন্তু কোনো কোর্টের নির্দেশ লাগে না, যে কারণে এনআইএ সরাসরি তদন্ত বানিয়ে 7 মাস পরে ভোটের কথা বলছেন। আমি ভয় পাচ্ছি এসআইআর শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এসআইআর শুরু হলে রাজনৈতিক মানে দলাদলি, রাজনৈতিক মারদাঙ্গা কোথায় চলে যেতে পারে আপনার ধারণা নেই। দ্বিতীয় যেটা, পঙ্কজ দত্ত আজকে নেই আমাদের মধ্যে, মেরে ফেলা হয়েছে তাকে। পঙ্কজ দত্ত দিনের পর দিন স্টুডিওতে বলেছিলেন যে ভোট পরবর্তী সন্ত্রাস, যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সিবিআই যদি ঠিক মতো তদন্ত করা হতো, সিবিআই যদি ঠিক মতো তদন্ত করতো, তাহলে কোচবিহারে একের পর এক নেতা জেলে যাওয়ার কথা ছিল। আজকে পশ্চিমবাংলাতে সিবিআই মানে ভোট পরবর্তী সন্ত্রাসে কয়জন সিবিআই কয়জন মানে যারা অপরাধী ছিল তাদেরকে। আমি আসবো এসআইআর এর কথা, এসআইআর এর কথা এত উঠলো, বিশ্বনাথ চক্রবর্তী বললেন